নমস্কার। গল্প আড্ডায় আজকের অতিথি জয় ভট্টাচার্য। আমি বাপন। শুরু করছি আজকের আড্ডা। জয়দা, তোমাকে তো আমরা চিনি এবং কিছু মানুষ আছে যারা তোমাকে চেনে না, তো তুমি তাদেরকে কিভাবে তোমার পরিচয় দিচ্ছ? কিছু মানুষ আছে যারা চেনে না, তাদেরকে আমি কি করে নিজেকে চেনাবো? যারা আমাকে চেনে তারা যাতে আরো বেশি করে চিনতে পারে সেটা বলতে পারে, কিন্তু যারা জানেই না চেনেই না তাদেরকে আমার চেনানোর কোনো দায় নেই। খুব ভালো একটা কথা। মানে আমি বলতে চাইছি মানুষ আমাকে চেনে, মানুষের কাছে পৌঁছেছি অভিনয়ের জন্য, কাজের জন্য। এবার তারা আমাকে বিভিন্ন চরিত্রে দেখছে, রং মাখা চরিত্রে, কিন্তু এই রং মাখা চরিত্রে পৌঁছানো, তাদের কাছে যাওয়া, রিমোটের কাছে পৌঁছানো, এটার জন্য যে জার্নি, যে মেহনত, সেটা একটা সাধারণ জয়, মানে জয় ভট্টাচার্য যে সাধারণ যে জীবন শুরু করেছিল, সেটা মনে হয় তারা জানে না, তারা হয়তো সেটা জানতে চায়। মানে আমার মনে হয় সেটাই তোমার বক্তব্য, তাই তো? হ্যাঁ, তুমি তাই। তোমার অভিনয় তাদের কেন ভাবলেন? তাদের ভালো লাগে কারণ আমি কাজটা করতে ভালোবাসি বলে, পয়সার জন্যই শুধু করি তা নয়, মানে আমি অভিনয় করতে ভালোবাসি বলে, আমি ওটা ইনহেরিট করি। তোমার অভিনয় শুরু কিভাবে? আমার অভিনয় শুরু, দেখো, আমি কবিতা বলতাম, মায়ের হাত ধরে আবৃত্তি কম্পিটিশনে যাওয়া, সেখান থেকে সার্টিফিকেট আনা, তারপরে আবার একটা কোনো রিসাইটেশনের জায়গা, ধরো আমি যাচ্ছি ট্রেনে করে, হঠাৎ দেখলাম বিরাটি স্টেশনে একটা আবৃত্তি কম্পিটিশন, সেখানে নেমে গেলাম, কোথাও শ্রুতি নাটক কম্পিটিশন, সেখানে নেমে গেলাম। এইভাবে করতে করতে কখনো ওইভাবে মনে হয়নি যে আমি টেলিভিশনে যাবো বা এরকম কিছু যাবো, কারণ সেই অর্থে ওরকম ব্যাপার ছিল না। মানে নিজে কিছু করবো অভিনয়, এবং তার জন্য আমার মা খুব রেসপন্সিবল। তারপরে আমাদের স্কুলে বাৎসরিক উৎসব হতো, আমি ওই সিথি রামকৃষ্ণের সঙ্গে পড়তাম, বাৎসরিক উৎসব হতো, এবং তাতে আমার বিভিন্ন চরিত্রে নাটকে আমার স্কুলের টিচাররা, একজন টিচার ছিলেন, উনি আমাদেরকে প্র্যাকটিস করাতেন। আমরা বাৎসরিক উৎসবে প্রত্যেক বছর আমরা ওয়েট করে থাকতাম কখন মঞ্চে উঠব, এবং সেটা থেকে যখন আপার স্কুলে গেলাম তখন সেখানেও সেটা ছিল, পাড়াতেও তখন স্টেজে নাটক করতাম। এরপরে আমার ওই অঞ্চলে একটা ছোট স্টুডিও ছিল, অডিও অ্যাক্টিং স্টুডিও, অঞ্চল শ্যামবাজার। তো সেখানে গিয়ে প্র্যাকটিস করতাম, সেখানে গিয়ে ও শ্রুতি নাটক অন্যরা করছে দেখতাম, দেখার পর সেখানে গিয়ে ও কাজ করেছি, সৌভাগ্য হয়েছে কাজ করার। এটা হচ্ছে তোমার এই মঞ্চ। এবং তারপরে রবীন্দ্রনাথ ইউনিভার্সিটিতে নাটক নিয়ে পড়াশুনো। তার আগে প্রয়াস বলে একটা খুব বড় নাটকের দল ছিল বিদ্যুৎ নাগের, সেখানে বিদ্যুৎ নাগ স্যারের, সেখানটাতে আমার পাঠ করা দামক বলে প্রোডাকশনে, তারপরে ইন্দ্রনাথ মুখার্জির এতে চেয়ারম্যান বলে একটা নাটকে। এবং এর ঠিক আগে যখন একটা ট্রানজিশন পিরিয়ড থাকে না জীবনের ক্ষেত্রে, তখন আমরা একটা ওয়ার্কশপে যোগ দিই, মানে পাড়া থেকে কিছু লোকজন গেছিল, তখন সেটা হয়েছিল রাশিয়ান কনসুলেটে, তখন গোর্কি সদন বলে একটা লেবেডেভ ড্রামা সার্কেল, সেখানে আমরা 7 দিনের ওয়ার্কশপ, সেখানে আমার গুরুজি ছিলেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, তারপরে শ্রদ্ধেয় নির্মল ঘোষ, তারপরে এবং বিভিন্ন নাট্য ব্যক্তিত্ব। তোমার প্যারিস থেকে এসেছিলেন উইলিয়াম ফ্রেডরিক, যিনি মার্শাল স্টুডেন্ট, যে মাইমের বিখ্যাত হয়েছে মার্শাল তার স্টুডেন্ট। তো সেখানে গিয়ে, এবং রুদ্র স্যার, গৌতম হালদার, দেবশঙ্কর, এদের কাছেও মারধর খেয়েছি, মানে ফিজিক্যাল অ্যাক্টিং করবো, কিভাবে ডাইভ দেবো, সেটা থেকে কিন্তু এই যে লোকে একটা জায়গায় স্পার্ক করেছে না, এটা রবিজিও শিখিয়েছিলেন, রবি ওঝা স্যার, যেটা সিআইডি বম্বে থেকে আমি যেটা শিখেছি, একটা বাড়ি থেকে একটা বাড়িতে এই যে ঝাঁপ দিচ্ছি, এই যে ছাপ দেওয়া, ওই বডি অ্যাক্টিংটা আমার কাজ করেছিল নান্দিকারে, তখন ওই লেবেডেভ ড্রামা সার্কেলে যে ওয়ার্কশপটা হয়েছিল 7 দিনের, ওটা আমাকে, এবং তারপরের বছর আমি ওদের কাছে অটোমেটিক চয়েস ছিলাম ওদের একজন স্টুডেন্ট হিসেবে। তো এটা স্ট্রাগল, মানে তখনও আমি এই টেলিভিশন এসবের পর পৌঁছানোর কোনো স্কোপই ছিল না, কিন্তু এই জায়গাটা ছিল। শুনেছি দাদা, তুমি প্রথম অভিনয় করো মানে অন স্ক্রিনে, সেটা ডামি আর্টিস্ট হিসেবে, এটা কতটা সত্যি? এটা দেখো, বিষয়টা হচ্ছে যে লাইনটা আমার মনে আছে, লাইনটা হচ্ছে, তুই ভুলিস না টুমকি, গদাইয়া ছকাই ঘোষের মতো মালিকের লাথি খেয়ে তোর জন্ম হয়েছিল, তুই ভুলিস না। কি হয়েছে, আমি সব জায়গায় ঘুরে বেড়াতাম, তো পার্ক সার্কাস পদ্মপুকুরে একজন ডিরেক্টর থাকতেন, পান্না হোসেন,
ওর কিছু উনি 2-4টে ছবি করেছিলেন, বাবা ছবি করেছিলেন। দেখো আমাদের কাছে কে বড় কে ছোট ইম্পর্টেন্ট, আমার কাছে এক্সপিরিয়েন্স ইজ ইম্পর্টেন্ট। তো আমি ওখানে আমার তখন মাঝে মাঝে দাঁড়িয়ে রাখতাম, এ করতাম সে করতাম, তো খুঁজে বেড়াচ্ছি যদি কিছু কাজ পাওয়া যায়, যদি কিছু কাজ পাওয়া যায়। তো হয় না একটা স্ট্রাগল থাকে, আমাদের স্ট্রাগলটা অন্যরকম ছিল, মানে এত ফাস্টেস্ট স্ট্রাগল, এত ফাস্টেস্ট এ ছিল না যে খুব তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে ছবি পৌঁছে যাবে বা পৌঁছে যাবে, এটা ছিল না। তো বলে গেছি, হঠাৎ করে একদিন পান্নাদা আমাকে বললেন যে, সে রোজই বসে থাকতাম, পান্নাদা বললেন যে এই শোন, তুই না দাড়িটা কেটে আস। দাড়ি কাটার পরে আমাকে বলছি যে তুই ক্যামেরার দিকে তাকাবি না। ঠিক আছে, ক্যামেরার মানে আমার পেছনে কেমন, তখন তো আর এসপি শর্ট টট বুঝতাম না, বা সাজেশন রেফারেন্স বুঝতাম না, বা এগুলো কিছু বুঝতাম না, ল্যাঙ্গুয়েজটা বুঝতাম না, কিছুই বুঝতাম না। জীবনের প্রথম পেছনে একটা ঘর ঘর করছে আওয়াজ, এরকম না ডিজিটাল, তখন ফিল্মের শুরু ঘর করে হচ্ছে। তো তখন যখন পেছনে এরকম ভাবে আওয়াজ হচ্ছে, তখন উল্টো দিকে একজন বসে আছে, মিতা দেবরাজ, ঘুমাদার যে দুটি কথা ছবিটা প্রশ্ন ছোট কথা তার নাম ছিল, আর নায়ক ছিল মিঠুদা, অভিষেক চক্রবর্তী। বিষয়টা যে মিঠুদার ডেট ছিল না, সেই কারণে আমার বলেছিল তুই শুধু ডায়লগটা বলে দিতে পারবি। আমি বলেছিলাম যে হ্যাঁ। তো একটু গোফের এটা ছিল, গোফটা ছিল, তো ওই তাতেও আমার বুক কাঁপছিল। তো আমি এরকম মনে আছে এখনো, এইখানে আমি গালে হাত দিয়ে এরকম বলছি, হাত কাঁপছে সত্তর, কিন্তু তারপরে সেটাকে ম্যানেজ করেছি, বলে না ঠিক আছে। তো আমার কাছে এটা একটা এক্সপিরিয়েন্স লাইফের, যে এরকম তুই বলিস না টুমকি গদাই আর ছকাই ঘোষের মতো মালিকের লাথি খেয়ে তোর জন্ম হয়েছিল। মানে এটা ছিল আর কি প্রথম স্ক্রিন মানে স্ক্রিনে মানে ব্যাক টু ব্যাক। আমার বাড়িতেও কিছু, মানে আমার বাড়িতে না, বাড়ির মানে আমার আত্মীয় স্বজনের মধ্যে টেলিভিশনের প্রোডাকশন, এই ফিল্মের প্রোডাকশনের জন্য যেমন সরীসৃপ, তারপরে সব যে ছবিগুলো ছিল এগুলোতে কিছু মানুষ জড়িত ছিল আমার আত্মীয় স্বজন। আমার মনে হয়েছিল যে আমি তো থিয়েটারটা করছি, কিন্তু আমি এটা ফিল্মে যেতে চাই বা টেলিভিশনে যেতে চাই, কিন্তু কিভাবে যাব? তখন আমি সবাইকে জিজ্ঞাসা করেছিলাম, ওই যে বলে না যে লোকজন কাজ, মানে কিছু মানুষজন পরিচিত যারা আছে তারা থাকলেও তারা হেল্প করে না। এবার দ্বিতীয় কথা, যে আমার চেহারাটা এরকম দেখছো না, যে অদ্ভুত একটা চেহারা দেখছো, তো এই চেহারাটা বাংলা সিরিয়ালের ক্ষেত্রে আমার লুক ওয়াইজ লোকের কাছে অ্যাকসেপ্টেড ছিল না, মানে কোনো জায়গা থেকেই না, মানে গোফ রয়েছে এরকম চুল, হ্যাঁ, কারণ সবাই একটু নরম সরম বাংলা এতে ছিল, তো সেখানে খুব একটা অ্যাকসেপ্টেড ছিল না। ইন দ্য মিন টাইম আমার কোনো না কোনোভাবে পরিচয় হয় অঞ্জন জেঠুর সাথে, অঞ্জন চৌধুরী। তা আমি তার সামনে যাই, আবার পাই, ও তার আগে ইন্টারেস্টিং পার্ট বলি, আমার একটা এক্সপোজার বলতে পারি। এক্সপোজার এরকম হয় যে আমি যখন প্রয়াসে নাটক করছি, মানে প্রয়াস তো সেখানে জুনিয়র, তো প্রয়াসে নাটক করার সময় সাফদার হাসমি দিল্লিতে কোনো এতে মারা যায়। সাফদার হাসমি নাটকের একটা নাটক করতেন, স্ট্রিট ড্রামা করতেন। আর আমার মাস্টারমশাই ছিলেন লেবার এফে, আমার মাস্টারমশাই ছিলেন বাদল সরকার, যিনি আমাদেরকে সবাইকে নিয়ে নাটকের একটা সেশন হয়, তো সে সময় ওখানে যে পথনাটক এবং সেটা কিভাবে ইমপ্লিমেন্টেশন হয় খুব এক্সাইটিং বিষয় ছিল। তো আমরা করতাম যে এরকম জাম্প করা, এই সমস্ত ব্যাপারগুলো ছিল। আমি খুব মানে প্রচণ্ড লাকি একটা বিষয় যে এই জায়গাটাতে পশ্চিমবঙ্গ নাট্য সংঘ, রথীন্দ্র এবং তন্দ্রাদি দুজন মানুষ ছিলেন, তারা এটাকে ক্রিয়েট করেছিলেন, এবং ওই সময় সমস্ত দল থেকে, নাটকের দল থেকে একজন করে নাট্য ব্যক্তিত্বকে নেওয়া হয়েছিল, তার মধ্যে জুনিয়র মোস্ট আমি ছিলাম। এবং আমার মনে আছে যে সে নাট্যরঙ্গের গুরুদা, তারপরে সলিলদা, সন্ধ্যাদি, যে সন্ধ্যাদি এখন বোম্বেতে কাজ করছেন, খুব বড় কাজ করছেন। তো এই মানুষগুলো সব, এদের স্নেহেই আমি বড় হয়েছি, এদের ছত্রছায়াতেই ছিলাম। এবং আমিও একজন মানে ওই স্টেজের উপর গান গাওয়া, স্টেজের উপর পাঠ করা, এবং নাটকটার নাম ছিল হাতিয়ারে। হ্যাঁ, যে নাটকটা আমরা সমস্ত জায়গায় করতাম, তাতে সংগ্রামজিৎ সেনগুপ্ত ছিল সোনারপুর কৃষ্টি সংসদে। এই মানুষগুলোর সাথে একাত্ম হয়ে কাজ করেছিলাম। এবার কি হয়, আমি যখন এই বন্ধু বান্ধবের কাছে বা বিভিন্ন মানুষজনের কাছে, কি রে আপনার স্টেজ তো হলো, সবাই তো টেলিভিশন করছে বা ফিল্ম করছে এইসব, তো আমি কিছুভাবে আমি তখন টেকনিশিয়ান স্টুডিওতে পৌঁছে গেছিলাম, প্রথম টেকনিশিয়ান। হ্যাঁ, টেকনিশিয়ানে গিয়ে আমাকে ঢুকতে দেবে না, তো আমি ঢুকেছি। ঢোকার পর আমাকে বলছে যে তুমি কোথায় যাবে?
তখন আমি বললাম যে আমি একটু ঢুকে, তখন টেকনিশিয়ান স্টুডিওতে ঢুকে এরকম ফাউন্টেন ছিল ডান দিকে, আর এরকম টেকনিশিয়ান স্টুডিওর অফিস ছিল, তখন পুরো দিকে এরকম ছোট চালা ছিল, পেছন দিকে স্বপন সাহা থেকে শুরু করে সবার, সমিত ভঞ্জ, সবার এরকম প্রত্যেকটা ডিরেক্টর একটা আলাদা কম্পার্টমেন্ট ছিল। তো আমি এরকম একটা শার্টার এরকম শুটিং হচ্ছে, বলছে আপনি দেখবো, বলছে যে হ্যাঁ দেখ, আওয়াজ করবি না তাহলে কিন্তু আর কোনো ঢুকতে দেবো না। এবার সেখানে অ্যাপ্রোচ করার কেউ ছিল না, আমি একাই এরকম ভাবে ছিল। এবার আমি দেখি যে বুম্বাদা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর শকুন্তলা দুজন মানুষ বসে আছে, আর উত্তর দিকে শুভেন্দু, মানে শুভেন্দু বসে আছে, তিনজনে বসে আর কি একটা শ্যুট হচ্ছে। যে শ্যুটটার মধ্যে তোমার এরকম বুম্বাদের ভাত মাছ কিছু, ভাত খাবো না এরকম কিছু একটা হচ্ছে, আর শকুন্তলা বড়ুয়ার ম্যাডামের শাড়ির মধ্যে এরকম দিয়ে দিচ্ছে, হ্যাঁ আঁচলে দিয়ে দিচ্ছে খাবারটা, লুকিয়ে দিচ্ছে। এবার দেখেছি শুটিংটা, দেখে খুব মজা লেগেছে। দেখছি যে বারবার কাট হচ্ছে, কি হচ্ছে কিছু বুঝতে পারছি না, একই ডায়লগ। এর অনেকদিন বাদে আমি হঠাৎ করে একটা সিনেমা হলে ঢুকেছি। যখন ঢোকার পর আমি দেখছি যে এরকম একটা ছবি, যে ছবিটা দেখতে গিয়ে আরে এই শুটিংয়ে দেখেছি। হ্যাঁ, তো আমি দেখলাম এটা তো আমি শুটিং দেখেছি, এই তো এখানে এটা এরকম হয়। ছবিটার নাম কি? ছবিটার নাম হচ্ছে অমর সঙ্গীত। আমার সেই ওই অদ্ভুত ভাবে আমি রিলেট করছি যে একটা এরকম টিনের বিচ্ছিরি রকম স্টুডিও, তার দরজার মাঝে যে এরকম একটা স্টুডিও হচ্ছে, আর এটা টেলিভিশন মানে বড় পর্দা দেখতে এরকম লাগছে। আমি তো কিছু করতে পারি চেষ্টা করি, মানে এরকম জায়গা থেকে এরকম করে আমি প্রবল ঘুরতে শুরু করি পাগলের মতো, মানে ওটাই ইন্সপিরেশন। ঘুরতে শুরু করলাম। তখন বুম্বাদাকে দেখছি, হ্যাঁ কি দেখছি, বিভিন্ন সবাইকে দেখছি, আর দূর থেকে দেখছি। ইন্দা আমার অঞ্জন জেঠুর সাথে আলাপ, যে একটা সিনেমা শুট হচ্ছিল, একটা হচ্ছিল, সেখানে আমি গেছি। যাওয়ার পরে আমি অনেকদিন ঘোরার পরে বলছে, আমি যখন সামনে গেছি বলছি তোকে আমি কাজ দেবো। আমি ইন্টারেস্টিং, বাট প্রথম দেখাতেই আমি অনেকদিন ধরে ঘুরেছি, ওনার সামনে যাওয়ার চেষ্টা করেছি। এতে আমাদের NT1 স্টুডিওতে ওনার যেটা অফিস ছিল, সেই অফিসের সামনে গেছি, করেছি। তখন ওনার মহরত হচ্ছে, তখন সুস্থ, খুব ভালো। হ্যাঁ, ওনার শুটিং হচ্ছে অন্য একটা কোনো ছবি, একটা দারুণ জিপ দাঁড়িয়ে আছে, আমি জিপটা দেখছি দাঁড়িয়ে, আমি বেশ নিজেকে ফিল করছি। 3-4 দিন বাদে উনি আমার সাথে কথা বললেন, তো এরকম তোকে আমি কাজ দেবো। এর করতে করতে হঠাৎ করে ওর এক অ্যাসিস্ট্যান্টের আমার কাছে ফোন, তার নাম হচ্ছে বাবুদা। ফোন করে বলছে যে তোকে স্যার একটা কথা বলবে। আমি বললাম যে ঠিক আছে, তুই এতে চলে স্কোরিং। এখন তো আমি তো বুঝিনি যে স্কোরিং কি, তো আমার গলা এসব, আমি কবিতা বলেছিলাম একবার, 3-4 কবিতা বলেছিলাম। তখন মিঠুন চক্রবর্তী কে লঞ্চ করাচ্ছেন নতুন করে অঞ্জন জেঠু, এবং ছবিটার নাম হচ্ছে বাঙালি বাবু। এই ছবিটাতে আমাকে দেখেছি NFDC-তে, বেহালাতে। আমি গেছি, আমি বলছি আসিস, খাওয়া দাওয়া, এখানে খুব খাওয়া দাওয়া হবে, এ হবে, আসিস, নতুন অভিজ্ঞতা হবে। তো জেঠু তখন জিজ্ঞেস করলে, তোর তো গলা ভালো, তুই তো কবিতা বলে। যে হ্যাঁ ঠিক, আমার ভালো। এবার এটা আমি আমার দর্শক বন্ধুদেরও বলছি, সবার জানা উচিত যে জার্নি কোথাও কখনো শেষ হয় না, এক্সিস্ট করে, বিভিন্ন রূপে এক্সিস্ট করে। এই জায়গাটা আমি বলার চেষ্টা করছি, সেটাই। তো আমি নানা রকম অটো পাল্টে NFDC-তে পৌঁছেছি। NFDC বেহালাতে এখনো আছে, বর্ণশ্রী ওখানে এখনো আছে। ওখানে স্কোরিংয়ে ও ডাবিং হতো, অমিয়দা ডাবিং করছে। এবং আমার এখনো মনে আছে, আমার সেই ওই ছবিটাতেই আমার জীবনের প্রথম ফিল্ম জোড়া দেখা। তরুণ মজুমদারের, তনু স্যারের যে অফিস, তার উপরে সেখানে এরকম এডিট মেশিনে জোড়া হচ্ছে। আমার ওখান থেকে দেখা জীবনে, হট করে আমাকে কোনো কিছু সুযোগ দেয়নি, ওই এডিটিং দেখা। এবার আমি ওখানে গিয়ে আমাকে বলছে তোর কাজ কি, শোন। বলে কি কাজ? তো গলা ভালো বলছে, তোকে 10 রকমের গলা করতে হয়, পারবি না? এমন পারবো। এবার একটা অফিসের সিন এসছে, যে ডাবাররা তারা কিছু, যারা অভিনয় হয়েছে তারা ডাব করতে পারছে না। আমায় বলছে, আমি কানে হেডফোন লাগিয়ে বলছে যে 1 2 3 4 5 6 যেই আসবে সাথে সাথে বলে দিবি।
আর আমি আমার ঈশ্বরের আশীর্বাদে আমার এই আবৃত্তি, আমার মার কথা সেদিন মনে হয়েছে, আমার আবৃত্তি ওখানে আবৃত্তির মতো নাটক করো, কিন্তু অভিনয় যখন ফিল্ম করবে বা টেলিভিশন করবে তার মাপটা বোঝো। সেই মাপটা একমাত্র বুঝতো বা বোঝেন এখনো অবধি 4টে জায়গাতেই সফল একটা মানুষ, তার নাম সন্তু মুখোপাধ্যায়। যিনি যাত্রা বোঝেন, যিনি থিয়েটার বোঝেন, যিনি ফিল্মে অভিনয় বোঝেন, যিনি টেলিভিশনে অভিনয় বোঝেন, আর একজন মানুষ বোঝেন, তার নাম বিপ্লব চট্টোপাধ্যায়। এই মানুষটাও টেলিভিশন বোঝে, রেডিও বোঝে, যাত্রা বোঝে এবং ফিল্ম বোঝে, সমস্ত সমস্ত এই 5টা মাধ্যম। তো এই লোকগুলোকে না কানে কানে নিয়ে শুনতাম কে কিভাবে বলে। তো আমি আমার জীবনের প্রথম ফিল্মে কাজ, ডাবিং, এবং লাইনটা হচ্ছে হ্যাঁ স্যার সব ঠিক হয়ে গেছে, বাঙালি বলতে ফার্স্ট লাইন ওকে, পেছন থেকে আমার দতরে ঘামছে, আমি কেঁদে ফেলেছি যে আমি অত বড় একটা জায়গা, আমাকে হয়তো স্ক্রিনে দেখা যাচ্ছে না, আমি অন্যের গলা বলছি, সেটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। এবং তার থেকেও বড় প্রাপ্তি এই জায়গাটায় আমি অঞ্জন চৌধুরীর নাম এ কারণেই নেবো, কেউ পাত্তা দেয়নি, এরকম একটা ছেলে মোটা হোক কেউ পাত্তা দেয় আমাকে, যখন সবাই নিজের মানে কেউ পাত্তা, সেখানে কিন্তু আমি আজকের ডেটে অব্দি বলবো যে মানুষটা আমাকে প্রথম শিক্ষা দিয়ে গেছে জীবনের, যে ফিল্ম দেখ কিভাবে জোড়া হয়। আজকে তো স্কোরিং নেই, এখন তো নর্মাল এডিটে গলা এনে টেনে বসিয়ে দেয় ডাবিং, ওখানে ডাবিং করে কিভাবে স্কোরিং এ ডাবিং করে ম্যাচ কিভাবে সেটা বলতে হয়, যতবার না বলবে ততবার ওইখানে বসেই থাকতে হবে। তখন এডিটের ওই টেনে এনে বসানো শুরু, বলে দেয় ক্রাউডে বলে দেয়, আমরা এনে দেবো না। এবং ওই সময় যে ওই স্কোরিং, হ্যাঁ ওই সময় পয়সা কিন্তু এনএফডিসিতে। হ্যাঁ আমার সব থেকে বড় পাওনা হয়েছে, আমি সবাইকেই বলছি, আমার দর্শকদেরও বলছি, প্রত্যেককে বলছি, আমার বড় পাওনা যেটা হয়েছে সেটা হচ্ছে বাঙালি বাবুতে মিঠুন দা ছিল। মিঠুন দা আমার পাশে বসে বলছে কাজ করতে এসেছিস প্রথমে এনএফডিসিতে এসে গলা দিচ্ছি, গলা দিচ্ছি, বলছি যে জীবনের প্রথম একসাথে বসে দাঁড়িয়ে মাছ ভাত খাওয়া, সেটা অঞ্জন চৌধুরী করে, যে যা বলবো আমি আসার সময় আমাকে 100 টাকা দিয়েছে, এবং সেটা হচ্ছে আমার জীবনের প্রথম রোজগার, 100 রুপি, 100 টাকা আমার কাছে অনেক বড় দামি, এবং 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 ওটা আমার কাছে ওটা আমার কাছে অনেক বড় জিনিস। তারপরেও আমি এনএফডিসিতে বারবার গেছি ডাবিং করতে, পরের ছবিতেও গেছি, বাইর করেছি। তো এটা আমার কাছে মানে এটা আমি বোঝাতে পারবো না যেটা আমার কাছে মানে কোন জায়গা, মানে কিভাবে হয়েছে আর বিষয়টা। তোমার বিষয়ে এত কিছু জানা এবং জানার আরো বাড়ছে, আমার মনে হয় দর্শকদেরও বাড়ছে। তো তোমার জীবনের প্রাইস কি? আমার জীবনের প্রাইস সেই অর্থে কেউ কিছু দেয়। আমি যখন প্রথম ওই যে বললাম মায়ের সাথে আবৃত্তি করতে গেছিলাম, তখন যা সার্টিফিকেট পেয়েছি। টেলিভিশনে আমি ধরো ইম্পর্টেন্ট কাজ যেগুলো করেছি, রবিজি স্যারের যেটাতে সায়ন্তন মুখার্জি আমাকে নিজে ফ্লোরে তৈরি করেছিল, বিশ্বজিৎ যেভাবে আমায় তৈরি করেছিল, সেই খেলা, মোহনা, তারপরে ধরো বম্বে থেকে হঠাৎ করে যারা মানে খবর পাওয়ার পরে অত বড় বড় হোর্ডিং, অত বড় পোস্টার প্রতিদিন রাত্রে এসে দেখতাম, যে আমার বিশাল বড় বড় কাট আউট। হ্যাঁ, তো এর মাঝের জার্নিগুলো আছে, সেগুলো তো ইলাবোরেটলি বলাই যাবে। সিআইডি বা তারপরে জয়ী, যেটা আমাকে অনেকটা, কিন্তু এই কাজগুলো করেছি। কিন্তু তুমি যদি বলো যে টেলিভিশনের ফ্লোরে যে রিফ্লেকশন চ্যানেলে হয়, যে চ্যানেল প্রাইজ দেয়, চ্যানেল নমিনেশন দেয়, না। জীবনে কেউ কোনো মানে ধরো কোনো কাজই করেছি, তার কোনোদিন কোনো নমিনেশনও পাইনি, কোনোদিন নমিনেটেডও হয়নি। একবারই একটা কার্ডে ইনভিটেশন পেয়েছিলাম জি থেকে বাই নেমে, সেটা জয়ীতে। বাকি কোনো কিছুর জন্য আমি কোনোদিন জীবনে কিছু পাইনি। তবে তুমি বলতে পারো যে আক্ষেপ নেই, ইচ্ছাও নেই। না, কেন নেই বলি, তার কারণ যদি কোনো কৃতি মানুষ তোমাকে স্বেচ্ছায় এসে সবার সামনে পাবলিক প্লেসে দাঁড়িয়ে বলে তোমার অভিনয় দেখে আমরা সবাই পাগল, তার থেকে বড় আনন্দ আর কিছুতে হয় না। তারা কারা? বলি, সেটা হচ্ছে আমরা 5 বন্ধু একবার হাজরার মোড়ে একটা জায়গায় বসে চাউমিন আর চিলি চিকেন খাচ্ছি, 5 জন একই টেবিলে।
হ্যাঁ 5 জন একটা টেবিলে বসে, বন্ধু যেহেতু। হ্যাঁ শুটিং এর পরে এসে। তো অনেক দূরে কোনো ছোট ছোট আলো, তো চাইনিজ রেস্টুরেন্টে ছোট ছোট আলো থাকে, হাজার রোডের উপরে আছে, তুমি যদি বালিগঞ্জ ফাঁড়িদের ওপর লেফটে ফুটপাথের উপরে, কিন্তু খুব ভালো রেস্টুরেন্ট, বহু পুরনো, নামটা ভুলে যাচ্ছে। এবার ছোট এরকম লাইটের ক্যানোপি লাইট হয়, তাতে বসে খাচ্ছে, অনেক দূর থেকে কানে ফিস ফিস করে গ্রুপ কথা বলছে, দারুণ ছেলেটা না, অসাধারণ, ওর মতো ও যে পারফর্ম করে দারুণ। আমরা একে অন্যকে আওয়াজ দিচ্ছি, দেখ তোকে বলছে, দেখ তোকে বলছে, সাথে 2জন মহিলাও ছিল, তাদেরকে বলে দেখ তোকে দেখ আমার ছেলে কোথায়, তাদের বলতো না না তোকে বলছে, না না তোকে বলছে। আমি ফিল করছি যে দূর থেকে কিছু মানুষ ওই গল্প করতে 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 এসে আসছে, এসে তুমি ফিল করবে, তুমি যখন খালো তুমি ফিল করবে তোমার সামনে কেউ দাঁড়িয়ে থাকবে না, এরকম জায়গায় সামনে কেউ দাঁড়িয়ে, তুমি ফিল করবে কিন্তু তোমার দাঁড়িয়ে নোটিস করছে, মানে তোমাদের নোটিস করছে। হঠাৎ করে ওখান থেকে সাউন্ড আসছে, তুমি না এক্সেলেন্ট, তুমি না দারুণ, তোমার কথা আমি আমার জামাইকে বলেছি, তুমি অসাধারণ। আমি এরকম ভাবে তাকাচ্ছি আমার বন্ধুর দিকে, সেও তাকাচ্ছে, এদিকে তাকাচ্ছি, সামনে তাকাচ্ছি, কার কথা বলছে, আর ব্লাশ করছি সবাই, প্রত্যেকে, আরে তোমাকে বলছি, তোমাকে। আমি আমার বলছি যে হ্যাঁ, আমি তাকিয়ে কাকে দেখছি, পা থেকে মাথা, শকুন্তলা বললাম, এই ছোটবেলা আমার সঙ্গে শুটিং দেখেছি, মানে আজকের ডেটে শকুন্তলা বড়ুয়া ম্যাডামকে জিজ্ঞেস করে যে আপনি বলেছিলেন, আমাকে দাঁড়িয়ে বলছে যে আমার জামাইকে বলি যে বাংলাতে একটা একজন অভিনেতা, ওরম ভাবে কিছু বলেননি, বলে বাংলাতে একটা ছেলে আছে যে পারফর্ম করছে, আসিস, বলছে কে, বলছে আমি দেখাচ্ছি আমার জামাইকে। আমি বলছি আমি ওখানে আমি জাস্ট কেঁদে ফেলেছি, মানে আমি জাস্ট এরকম ধরে আমি খেতে পারছি না, আমি উঠে পায়ে হাত দিয়ে প্রণাম করেছি। আমি বলছি ছোটবেলায় আমি অমর সঙ্গীতে আমি আপনার অভিনয় দেখেছিলাম, তখন আমি স্ট্রাগল পিরিয়ড, আমি দরজার ফাঁক করে এরকম করে দেখেছি আপনাকে, যাতে আওয়াজ না হয়, আপনার গন্ধ না, অনেক বড় বাবা, মাথায় হাত বুলিয়ে, আমার প্রাইজ না। দেখো প্রাইজ বলতে মানুষের অ্যাপ্রিসিয়েশনটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমি পেয়েছি। এবার দ্বিতীয় জনের কথা বলছে, সেটা খুব সারপ্রাইজিং এবং সেটা খুব অদ্ভুত এবং সেটা কাকতালীয়। কিরকম, আমি যে দলে অভিনয় করতাম, মানে নাটক করতাম শ্যামবাজারে রমনার পাশে, যেখানে রিহার্সাল দিতাম, তোমার বলেছিলাম যে বিজনের পাশে একটা গোয়াল ঘর ছিল, তার দোতলায়, এ পাশে সারকারিরা, এ পাশে বিজন, মাঝখানটায়, এ পাশে মেঘনাথ নাটক করতেন, ওদিকে গণেশ স্যার নাটক করতেন, গণেশ মুখোপাধ্যায়, এরা সবাই আমার রবীন্দ্র ইউনিভার্সিটিতে আমার গুরুদেব। বাদিকে অমর ঘোষের সারকারি না, মাঝখানে বিদ্যুৎ নাগের গোয়াল ঘরের উপর উঠে বিদ্যুৎ নাগের রিহার্সাল হতো। বিদ্যুৎটা তখন একটা শো শুরু করে, প্রথম কদম শুরু, নাট্য ব্যক্তিত্ব অশোক মুখোপাধ্যায়, মমতা শঙ্কর, সৌদ মুখোপাধ্যায়কে নিয়ে একটা টেলিভিশনের শো, প্রথম কদম ফুলে আমাদের দলের অনেক ছেলে মেয়ে অভিনয় করে, যেহেতু বিদ্যুৎ দার ডিরেক্টর। সেখানে আমার অ্যাপিয়ারেন্স হয় আর কি এরকম যে আমি এরকম দাঁড়িয়ে আছি লালবাজারের পাশে, একটা যে চার্চ আছে না, চার্চ, লালবাজার চার্চ, ওর সামনেটা দাঁড়িয়ে আছি, বাসের জন্য ওয়েট করছি। এবার ওদিক থেকে মমতা শঙ্কর ম্যাডাম আর সন্তু মুখোপাধ্যায় আসছেন, তারপর আমি বেশি পাশে দাঁড়াবেন, তো আমি দেখলাম, দেখার পর একটা জাস্ট ঘড়ি দেখে বাসে উঠে বেরিয়ে চলে যাচ্ছে, সিম্পল সব ছিল। ঠিক ওই সময় আমার একটা মানে নর্মালি যেমন ফেসবুকে আমার ফলোয়াররা আসে, ফ্যানেরা আসে, এরকম করতে করতে একজন মানে শিল্পী, তার সাথে আমার ফেসবুকে আলাপ, তার নাম পায়েল চৌধুরী। এবার সে এবং তার হাজবেন্ড দুজনে ডান্সার ছিল। এই কথা বলতে বলতে ফোনে, যেরকম আপনি আপনার অভিনয় ভালো লাগাবেন, আপনি যখন আপনার প্রোগ্রামও আমি মানে অনলাইন দেখছি, ভীষণ ভালো লাগে ডান্স। তো আমরা সবাই যখন মেকআপ রুমে সবাই বলতাম যে এনারা হাজবেন্ড ওয়াইফ, খুব ভালো শো, খুব ভালো ডান্স পারফর্ম করেন। তখন উনি বললেন যে মমতাকে চেনেন? কে মমতা? মমতা শঙ্কর। হ্যাঁ, আমি তো ওনার ওখানে জুনিয়র আর্টিস্ট হয়েছিলাম, মানে উনি নায়িকা ছিলেন প্রথম পর্ব থেকে। তখন পায়েল ম্যাডাম বলছেন যে তাই নাকি? বলছে হ্যাঁ, আমি জুনিয়র আর্টিস্ট ছিলাম, তো আপনি একটু বলবেন আমার ছবি দেখিয়ে বা আমার এ করে যে আমি এখন একটু কাজ করছি। তখন আমি জুনিয়র আর্টিস্ট ছিলাম, ওনাকে আমি হা করে দেখতাম, মানে হা করে দেখতাম, এরকম বিষয় ছিল। তো এটা হয় না, একটা মানুষের যে জার্নিটা যদি এরকম জায়গায় থাকে, কোনো না কোনো সময় কারোর সাথে কোনো না কোনো সময় দেখা হয়ে যাবে, কোথাও না কোথাও দেখা হয়ে যাবে।
তো তারপরে পায়েল ম্যাডামের সাথে আমার ফোনে কথা বলতো যে হ্যাঁ আমি বলেছি তো আপনি শুনবেন অবাক হয়ে যাবেন। পায়েল ম্যাডাম উল্টো দিক থেকে বলছে কি, আমি ছবি দেখিয়ে বলেছি যে ইনি প্রথম কদম ফুলে বাসের জন্য ওয়েট করছিল, জুনিয়র আর্টিস্ট ছিল। বলছে সে কি রে, দিদি বলেছে। আর আমরা সবাই তো ওকে দেখি বসে ঘরে, আমরা তো সবাই ফ্যান। আমি লজ্জায় আমি যখন শুনছি আমার আমার মনে হচ্ছে আমি বলছি যে আপনি মজা করছেন আমার সাথে না, মানে আপনি মনে হয় আমাকে মানে কেউ বলেছে যে আমাকে ছোট করার জন্য, যে ম্যাডাম এরকম বলবেন না। মমতা শঙ্কর আমাকে, আমার ফ্যান, তার বাড়ির লোকেরা আমাকে চেনে, এটা তো আমি বিশ্বাসই করতে পারবো। আমি কি কাজ করি, আমি কিছুই করি না। বলছি না ম্যাডাম আপনার সাথে দেখা করবে, অসম্ভব ফ্যান। তো এরপরে কথা হতো তো কথা হতো, মানে গলা জড়িয়ে যাচ্ছে আমার কথাগুলো বলতে। তো এর মধ্যে মমতা দিদির সাথে, মানে মমতা শঙ্কর ম্যাডামের সাথে আমার দেখা হবে, মানে এই পুরো জায়গাটা যে কবে ডেট, কি হবে না হবে, একদম পুরো সবকিছু ঠিক, কিন্তু দেখা হলো না। পরে দেখা হলো, কিন্তু যেটা পায়েল ম্যাডাম ঠিক করেছিলেন দেখা হলো না, দেখা হয়ে উঠলো না। কি কারণে? পায়েল ম্যাডাম মারা গেলেন, পায়েল ম্যাডাম নেই। আপনারা যদি খবরের কাগজ দেখেন বা আজ থেকে 8-9 বছর আগের একটা নিউজ শোনেন, যে বোলপুরে ফেরার পথে হোলির সময় 5টা মেয়ে একটা গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্টে মারা গেছিল, দুর্গাপুর এক্সপ্রেসে। তার মধ্যে পায়েল ম্যাডাম গেছিল। ওর হাজবেন্ডকে পরে আমি বলেছিলাম আই এম ভেরি সরি, কিন্তু একটা সেতু তৈরি হচ্ছিল, সেতুটা ভেঙে গেল। তো এটা লাইফের একটা ট্র্যাজিক আমার কাছে। মানে ওর হাজবেন্ড, ওরা এত ভালো পারফর্ম করতো, কিছু করতো, ওদের মানে ওরা আমার যে মমতা শঙ্কর ম্যাডামের সাথে দেখা হলো না সেটা ইম্পর্টেন্ট না আমার কাছে। ওর সেটা ইম্পর্টেন্ট যে এই যে মানুষটা সেতুটা তৈরি করছিল সেটা নষ্ট হয়ে গেল। তো তারপরে রিসেন্টলি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটা অ্যাওয়ার্ড ফাংশন হয়, যেহেতু সেই অ্যাওয়ার্ড ফাংশনে আমি আমি একটা কোনো রকমের মানে কার্ড পেয়েছিলাম, সেখানে সিএমও ছিল, সামনে চেয়ারে বসেছিলেন মমতা ব্যানার্জি, আমাদের সিএম, উনি বসেছিলেন। তো আমি অনেক গুণীজন ছিল সেখানে, আমার নিজেকে খুব অসহায় লাগছিল এই জায়গা থেকে, যে আমি কোথায় বসবো, কারণ পেছনে বসবো না কোথায় বসবো, মানে সেরকম তো আমার তো কোনো নমিনেশনও নেই, আমার কোনো প্রাইজও নেই, এমনকি কোনো চেকও নেই আমার, যে অনুদান মানে যে আর্টিস্ট শিল্পীদের অনুদান দিয়েছে তাও নেই। তা আমি কেন কোথায় বলবো, খুব অসহায় লাগছিল, কিন্তু ভালো লাগছিল যে আমি একজন শিল্পী, আমার কোনো আক্ষেপ ছিল না। আমি এরকম নতুন মঞ্চে এরকম দেখি সিএম বসে আছে, আস্তে আস্তে ঢুকছি, ঢুকে গুটি পায় দেখে একবার মাথা নিচে করেছি, তারপর ডান দিকে ঘুরতে যাবো, এই সব লোক নানা রকম রায় হচ্ছে, চাই ভাবছি আমি কোথায় যাবো, আমি তো রাখতো। হঠাৎ করে ফিল করছি পিঠে একটা, এই বলে পিঠে একটা হাত, আমি চমকে গেছি। আরে এদিকে দেখো, এই দেখো আমার হাজবেন্ড, এই দেখো আমার ছেলে, সব বাড়ির সব আমার সন্তানরা, সবাই একসাথে মিলে তোমাকে দেখি। কত লোকের সামনে মঞ্চে সবাই প্রাইজ দিচ্ছে, কিন্তু আমি নিচে কত লোকের সামনে মমতা শঙ্করের মতো একজন ইন্টারন্যাশনাল মানে একজন আন্তর্জাতিক মানের শিল্পী, একাধারে নৃত্যশিল্পী, একাধারে অভিনেত্রী, মানিকবাবু, এমন কোনো ছবি নেই, বিখ্যাত ছবি যাতে উনি নেই। সেই মানুষটা আমাকে বলছে যে আমরা পাগলের মতো তোমাকে দেখি। এটা আমার কাছে, আমি চুপচাপ গিয়ে পেছন দিকে সিটে চুপচাপ মাথা নিচু করে বসেছিলাম এবং কাঁদছিলাম, কারণ আমাকে অ্যাপ্রিসিয়েট করার মতো কেউ কোনোদিনও কেউ ছিল না কোথাও। তারপরে না স্ট্রাগল ছিল, মানে ধরো পড়াশুনো এগুলো করতে থাকি। এরপরে মেইন স্ট্রিমে আমার সেটাও ধরো জন্ম 100 টাকা এক প্যাকেট মিলিয়ন, মানে 3-4বার মারা গেছে। তখন বাবলু হালদার ছিল প্রোডাকশন ম্যানেজার। ওই ইন্দ্রপুরী স্টুডিওর লাস্টে গিয়ে বসে ওখানে গিয়ে দিয়ে আসতাম, ছবি দিয়ে আসতাম,
নায়ক দূর থেকে দেখছি সবাইকে, ভাস্করকে, সুমনকে, সবাইকে দেখছি। পরবর্তীকালে যখন আমি কাজ করতে যাই তখন এরা আমার সহকর্মী হয়েছে, ভাস্কর হয়েছে, সুমন হয়েছে, এরা সব হয়েছে। তো আমি বারবার বলবো এই ঘটনাগুলো আমার কাছে খুব ইম্পর্টেন্ট। তো আমি তখন কেতে ভালো পাঠ করেছি, তো আমাকে সুদীপ্ত বলেছে তুই এখানে আসিস, তো তোর এখানে এসে তোর ছবিটা দিয়ে যাস। তো আমি গিয়ে ছবি দিতে গেছি, তখন সবাই ডায়লগ বলছি, মানে 10টা 12টা করে সিন থাকছে এরকম এতে খেতে, মানে এই মাঝখানেও তো ছোট ছোট কিছু কাজ করেছি বা এই জার্নিটা ছিল। তো তখন আমাকে গেছি, হঠাৎ করে দেখি কে ঢাকলো, ঘুরে দেখি শর্ট একটা প্রোডাকশন, এখানে ঢুকেছো, আমার তো পারমিশনে ঢুকেছো, হ্যাঁ ও তোমার মধ্যে শুটিং তো হচ্ছে না স্যার, আমাকে টিফিনের সময় দেখা করতে চলে যাও এখান থেকে, হ্যাঁ এখানে ছবি দেওয়ার জায়গা এটা বলে যা দাও। যাই হোক ভদ্রলোক বলবো, তো ভদ্রলোক তারপরে মানে যা দাও, মানে চূড়ান্ত খারাপ ভাবে। তো আমি খুব মানে হাত পা কাঁপছে ধরতে, তখন টেকনিশিয়ান স্টুডিওর পেছনটা পুকুর ছিল, আমি ওখানে গিয়ে একা একা দাঁড়িয়ে কাঁদছি। তখন লাইটের একটা ছেলে ছিল যে আমার সাথে কাজ করেছিল, ছোট অনেকগুলো কাজ করেছিল। আমার অ্যাকচুয়ালি টেকনিশিয়ানদের সাথে বেশি বন্ধুত্ব ছিল। এই তুই তো হিরো যখন তুই আমাদের ভুলে যাবি না, এই দেখ লাইটটা দেখ ভালো করে নেই, সেই ভালো আছে। এদের কাছে কাজ অনেক কিছু শেখার আছে, শুধু ডিরেক্টরের কাছে। তার নাম ছিল বিশুদা। বিশুদা এখনো খুঁজি বিশুদা আছে কিনা, প্রোডাকশন ম্যানেজার না, লাইটের কাজ। বিশুদা আমার হাতটা ধরে আছে, বলছে জয় তুই জবাব দিবি, আর আমি হাওয়া করে খাচ্ছি কার্টুন। সল্ট লেকে একটা শুটিং হয়েছে, যেখানে আমি ভালো মানে সেটাও কি মানে একটা ভালো প্রজেক্ট আমাকে ডাকা হচ্ছে, আমি গেছি। যাওয়ার পরে সেটাতে সল্ট লেকেই শুটিংটা ছিল, আমি বড় আর তো আরো ছিল 2-4 জন। তো সেখানে ডাকার পর আমরা মেকআপ করেছি, তখন হট করে দেখি এক ভদ্রলোক এসে বলছে এখানে কি চাই। আমার তখন 2 দিন শুট হয়ে গেছে, আমাকে হট করে বলছে যে এখানে কি চাই। মাঝখানে অনেকগুলো দিন চলে গেছে প্রায়। সেই ভদ্রলোক যে আমাকে টেকনিশিয়ান স্টুডিওতে এরকম অপমান করেছিল, কাঁদতে কাঁদতে বার করেছিল, তা আমার চুয়াল সব ধরে গেল। স্যার তাও বলছি স্যার আমি তো আর্টিস্ট, এখানে এসেছি, আমাকে শুটিংয়ের জন্য ডাকা হয়েছে, এখানে বসবে না, প্রোডাকশন ঘর। অ্যাটিটিউডটাই অন্যরকম, আমি কোনো আর্টিস্ট ছিল। তো আমি 1-2-3 চলে গেছি। এবার যখন আমাকে সবাই খুঁজছে যে আমি কোথায় পাবো, আমি তখন বললাম হচ্ছে আমাকে তো বার করে দিল যে কে বার করেছে, বলছে যে ওই ভদ্রলোক একটা প্রোডাকশনের কথা, তো আসতে বলা যায়। আমি এবার যাবো, বলছে না আসতে, না আমি তো যাবো না, না এই তুমি এসো বলার পর আমি গেছি। আমি সেদিনকেও কিছু বলি কাটটা করেছি, কারণ ওই মানুষগুলো ক্ষতি হতো। তার কার্টুন কাজনী সিরিয়াল, তার মধ্যে আমি অনেকগুলো কাজ করে ফেলেছি ইন দ্য মিন টাইম। কাজনী সিরিয়াল, সেখানে আমাকে ফোন করেছে, কাজনী স্যার জানে, তখন আমি দেবী বরণে পাঠ করছি, খেলাতে পাঠ করছি, মোহনাতে পাঠ করছি। খেলা জিতে, জিতে, আর দেবী বরণ ইতে, ওটা, আর কাজরি আর কাছের মানুষ। তো কাছের মানুষ তখন ওই ট্রনে, আর কাজরিতে তখন সবাই ফোন করেছে, বলছে এরকম একটা ক্যারেক্টারটা বাদশা করতো। তো আমাকে ফোন করেছে কে, আমাকে ফোন করেছে ঈশানী জোয়ারদার। ফোন করে বলছে যে জয় তুই, আর এরা যখন আকাশাটে ছিল তখন এদের এতেই প্র্যাকটিক্যালি করেছে। সেই গল্পটা যাবো লোকনাথ, গল্পটা যেটা বলছিলাম, সে লোক অবাক হয়ে যাবে। তো এদের এতেই তো বড় হয়েছে, তো এই মানুষগুলোকে ধরে বড় হয়েছে। 300 টাকা দিয়েছে, 400 টাকা পেয়েছি একদিন, 500 টাকা পেয়ে আস্তে আস্তে বেড়েছে। সেদিনকেও কিন্তু আমি খাবার নিয়ে গেছি। সেদিনকেও আজকে যে সাইদুল বম্বেতে অভিনয় করছে, সাইদুল
যে সাইদুল্লাহ সেদিনকে বলছে, দাদা আমি দূর থেকে দেখছি তুমি কি করছো, মানে ওটা ইম্পর্টেন্ট ছিল। আর সাইদুলকে আমি ফোন করে বলি, আমার ভীষণ ভালো লাগে যে তুই এই কাজগুলো করছিস। মিলখা সিং এর এগেনস্টে ও ভিলেনটা করেছিল, তারপরে রিসেন্ট অনেক অনেক ভালো কাজ করছে ও। বসিরহাটের ছেলে, খুব ভালো ইন্ডাস্ট্রি করেছে। তো যাই হোক, আমি প্রসঙ্গে আসি। কাজলি ফোন করেছে আমাকে, এরকম ব্যাপার ভদ্রলোক। আমি বললাম যে হ্যাঁ করবো, বাচ্চাকে তো কেউ ফোন করে, বাচ্চাকে ফোন করলাম, বাচ্চা বলে না আমার একটু চাপ আছে, তুই করে দেন আমার ক্যারেক্টারটা। তো আমি করতে গেলাম। আমি তখন ওই শুটিং হতো ওই এনআরআই কমপ্লেক্সের পেছনে। তো কাজুরি করতে গেছি, কাজুরি করতে যাওয়ার পর আমাকে তখন বলছে নানা রকম কথা, যে খুব ভালো হচ্ছে, যে সবাই খুব হ্যাপি, মানে কাজটা যখন করতে গেছি। ও সবার ভীষণ ভালো একটা প্রোডাকশন। এই অমিত দা ডিরেক্টর, তারপরে সুস্মিতা বলে একটি মেয়ে আপনারা পাঠ করেন, ও নায়িকা প্রচণ্ড ভালো মনে হচ্ছে। এই প্রিয়ম বলে ছেলেটা, ও হিরো, খুব ভালো পাঠ করো। সবাই ভীষণ ভীষণ ভালো এক সম্পর্ক। রাত্রে ম্যাক্সিমাম সময় শুট হচ্ছে কাজুরিতে, কারণ আমি নাইটেই যেতাম, রাত্রেই ফিরতে পারতাম বা নাইটেই যেতে পারতাম বা কোনো কিছু করতে পারতাম, তার আগে আমি যেতে পারতাম না, পৌঁছতে পারতাম না, কারণ এখানে তখন শুট হচ্ছে, আমি পৌঁছে যেতাম। রাত্রে তখন 12:30 1টা 1:30 বাজে আমি ঢুকেছি, খাবার টাবার নিয়ে ঢুকেছি। খাবার তখন তো খাবার মধ্যে মুড়ি, রাত্রিবেলা আমি কি খাবো খিদে পেলে। এবার হঠাৎ করে দেখি সেই ভদ্রলোক প্রোডাকশন ম্যানেজার, মানে যে আমাকে টেকনিশিয়ান স্টুডিও অপমান করেছিল, সুদীপ্তদা লেগেছিল, তারপরে বেশ কয়েক বছর বাদে যে সল্ট লেকে বলেছিল এটা প্রোডাকশনের রূপ, চুপচাপ করার পর ফিরে চলে এসেছিলাম। আগে প্রথমবার চোখের জল নিয়ে বেরিয়েছিলাম। থার্ড টাইম উনি এসে আমাকে বললে, মানে এরকম করেছে, নর্মালি কথা হচ্ছে, আমি ওখানে লেন্স পড়তে হতো ওই সিরিয়ালটা কাজুরিতে, আমি লেন্স পড়ছি, চুলটি কুচি মেকআপ করেছি। হট করে দেখি উনি এসছেন পাশে, এসে বলেছে, পাশে এসে বসে বলছেন যে জয়বাবু আপনাকে একটা কথা বলবো। যে হ্যাঁ বলুন। বেটে করে হয়, একটু নাকে নাকে কথা বলতো বলেছে, আপনি কি কিছু খেয়ে এসছেন? না আমি তো খাবার নিয়ে আসি, আর রাত্রিবেলায় আবার এখন কি খাবো, শশা মুড়ি আছে খেয়ে নেবো। বলছে না আপনি কি কিছু খেয়ে এসছেন? আমি বুঝতে পারলাম না। বারাকবাবু আপনি কি ড্রিঙ্ক করে এসছে? আমি না মুখের দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ না আজ পর্যন্ত না খুব বড় কাজ করিনি, ছোট ছোট কাজ করেছি। আজ পর্যন্ত কেউ বলতে পারেনি যে বিফোর কল টাইম, আফটার কল টাইম, অসভ্যতামি, বদমাইশি, বেঁধে না আসা। আপনি বলছেন আমি মদ খেয়েছি মেকআপ রুমে? আপনি যান, ঠিক আছে। আমি হাঁটতে 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 কাজুরির ফ্লোরে ঢুকেছি মেকআপ করে। সবাই দাঁড়িয়ে আছে, কোলাইতে মনে হচ্ছে চাঁদরি, ভাস্করদা সব দাঁড়িয়ে আছে। সবার সামনে দাঁড়িয়ে বলছি আমি না মদ খেয়েছি, তো আমি পাঠ করতে পারবো না। তখন আমি তো সেইটা মনে রেখেছি না, যে আমি চোখের জল পেরেছি। তারপরে এত বড় অর্ডার সেটি লোকটা এরকম কথা বলবে। ভাস্করদা আমি মদ খেয়েছি রাখতে, আমি তো মদ খেয়েছি রাখতে পারছি না। ডিওপিকে বলছি মদ খেয়েছি রাখতে বলছি, কি হয়েছে দিও পাকা করছিস? তুই তো 4টে অব্দি দাঁড়িয়ে শুটিং করিস, অত 5টা গেম 6টা গেম। বলছে না আমি মদ খেয়েছি। বলছি কে বলে মদ খেয়েছি? ডাক্তার বলে। কোন ডাক্তার? প্রোডাকশনের ডাক্তার। বলছে কি? প্রোডাকশন ম্যানেজার, প্রোডাকশন কন্ট্রোলার। তখন সবাই বলছে এই কি হয়েছে এটা? আমি বললাম যে দাদা পাঠ করবো, ছেলে জানালিকে বলে দাও আমি আর পাঠ করবো। তখন বলছে যে কেন? আমি মদ খেয়ে এসেছি উনি বলছে। তখন মিটিং হচ্ছে এরকম গোল টেবিল, রাত্রি তখন 2টো বাজে, সবাই বসে আমি তখন ওনাকে বললাম যে সাপোজ উনি ওখানে বসে, ভাস্করদা এখানে বসে, আমি এখানে বসে, অনেক বছর আগে একটা ছেলে ছবি নিয়ে গেছিল সুদীপ্তদার, তারা বাংলায় বলতো হ্যাঁ তাতে কি, সেখানে কি হয়েছে? না আমি এমনি বলছি, গল্প করছি। ওখানে একটা ছেলে গেছিল লাঞ্চ টাইমে, আপনি সেখানে গিয়ে সে ছেলেটাকে ধাক্কা মেরে দাঁড়িয়ে, হ্যাঁ সে তো সেই কত ছেলে জুনিয়র আর্টিস্ট আছে, ওরকম ইনসিডেন্ট ঘটেছে। না বলছি করেছিলেন না? বলছে হ্যাঁ তাড়াতাড়ি হতো, লোকজন ওরকম ঢুকে যেত। না ডিরেক্টর বলেছিল। না সে তো হয়তো তাড়িয়েছি, তাতে কি হয়েছে? সে তো তখন একটা ছেলেকে তাড়িয়ে দিয়েছি, তাতে আমি কি করবো? না তারপর আপনি সল্ট লেকে একটা ছেলেকে এরকম
শুটিং করতে গেছি ওই সিরিয়ালটা প্রণাম টেলিফিল্মটা, ওইটা পরম ছিল। হ্যাঁ, তারপরে ওই ছেলেটা আর একটা ছেলে ছিল, তাকে আপনি প্রোডাকশন রুমে বসতে দেননি। হ্যাঁ, সে একটা কি হয়েছিল ঝামেলা, সেটা আপনি কি আলাদা করে কোনো আর্টিস্ট ফোরাম যারা কোনো ইউনিয়ন করছেন? না না, বলছি সেই ছেলেটা আমি। আপনি আবার আজকে বললেন দিকে তাকিয়ে বলছি সেই ছেলেটা আমি প্রোডাকশনের লোকের দ্বারা হেল্প হয়ে তাদের মনে জুড়েছে, পুকুরের পাড়ে দাঁড়িয়ে চোখের জল ফেলেছি, তারা আমায় ধরে, যারা লাইট ম্যান বলছে জয় জবাব দিতে হবে। আমি ডিরেক্টরস মেটেরিয়াল নই, আমি প্রোডাকশনের মেটেরিয়াল। আপনি বুঝতে পারছেন না? আমি বলছি যে আমি ডিরেক্টর আতুতু করে আমাকে পাঠ দেয়নি। ডিরেক্টর, যেসব ডিরেক্টর আমাকে পাঠ দিয়েছে তারা ভাগা বাবা, রবি ওঝা, অমুক তমুক, আমায় পাঠ দেয়নি। আমি আতুতু করে ডেকে ডেকে এনে করেনি। আমি প্রোডাকশনের লোক, আমি লাইটম্যানের সাথে বসে খাবার খেয়েছি, আমি জল দেয় তার সাথে ছাপলামো করেছি, আমি ওইখানে বসে থাকতাম। ও তখন মাথা ঘুরছে, আমি সেই, আপনি বুঝতে পারছেন না, সে বাড়ি চলে যায়নি, সে কোমরে বুকে আরো বল নিয়েছে, যে আপনার প্রোডাকশন থেকে নিয়েছে। আপনি বিশুদাকে ডাকুন লাইটে, জিজ্ঞেস করুন, তার বয়স হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, তাকে জিজ্ঞেস করুন যে কে জয়, কে কি করেছে। আজকে যারা বয়স্ক নাম করা, মনে বললাম মানে, এবং সেদিনকাটা অর্ডার হয়, আজকে যারা বয়স্ক নাম করা তারা প্রোডাকশনের লোক, কোনো ডিরেক্টর আমায় বুকে জড়িয়ে ধরে না। জব করা প্রোডাকশনের লোক আমায় ভালো আছিস ভাই, ভালো আছিস ভাই, কি হাড়ু হোক, কি অমুক হোক, কি তমুক হোক, যারা জল দেয়, খাবার দেয়, মান্তু হোক, এ হোক, একটা ছেলে একটা লেখা হাত দেয় রকমে মান্তু, হ্যাঁ খাবার দেয়, এই রায় গুরু ভাই চল চল চল, সম্পর্ক কিসের আর্টিস্ট, কিসের কি প্রোডাকশন, পয়সা। আবে তুমি যেদিন কাজ পাবে না, না কাজ করবে না, না সেদিনকে হতে পারে যে তুমি এদের কাছ থেকে টাকা চাইছো, যদি ওদের হতে পারে। আমার শিল্পী বন্ধুদের বলি, অ্যাটিটিউড দেখিয়ে লাভ নেই। আমি আমি আমার আমি বলছি, এটা সব থেকে বড় মাইনাস পয়েন্ট। আমি একটা গাড়ি কিনেছি, কিসে কিনেছি, ক্যাশে না ইএমআই তে। আচ্ছা ভালো কথা, আর গাড়িটা এমন হয়, শোনা প্রোডাকশন, শোনা 100 টাকা দিয়ে প্রোডাকশন ধুয়ে দিবি তো, হ্যাঁ 500 টাকা দিয়ে দিবি। আরে বলছি ভাই, প্রোডাকশনে টিম থাকে বলেই, লাইটটা করে বলেই ডিরেক্টর অ্যাকশন বলে, কাঁধে জলটা বয় বলে আর্টিস্টরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খেয়ে পাঠটা করে, বলে লাভ নেই। আজকে প্রোডাকশন যেটা করছে, যদি কিছু করে থাকে একদম ঠিক কাজ করছে। আমি আমার জায়গা থেকে বলবো একদম ঠিক কাজ করছে। আর আমি দেখেছি, শোনে না তাহলে বলবো, আকাশ আগে জয় মুখার্জি নাম শুনেছে তো, জয় মুখার্জি ডিরেক্টর, আকাশ আগে তখন সাহিত্যে সেটা সময় হতো, অভিনয় করছে শিবু আর অনন্যা। আমি গলা, আমাকে দাঁড় করিয়ে দিয়ে, আমি তখন পাঠ করছি কোথাও ভালো, আমাকে আমার হাতে প্লেট দিয়ে দাঁড় করিয়ে দিয়েছে যে বেয়ারা বয়, বয় ইধারাও উদারাও করে দেবে। আমার গলায় দলা পাকাচ্ছে, আমি বলছি যে আমি পাঠ দুটো লাইন দিন না, বলতে পারি। তোকে হবে না, তোকে হবে না, লম্বা চড়া চেয়ে ওকে দারোয়ান করে দেয়, দিন না। আমি রবীন্দ্রনাথের দুটো লাইন বলে দেবো, বা আমি এটা বলে দেবো, দিন না, দুটো লাইন দিন না। জয় মুখার্জি, তার দুজন অ্যাসিস্ট্যান্ট ছিল, দুজনের নামই জয়ন্ত ছিল, একজন এই জয়ন্ত, একজন এই জয়ন্ত। ফোন করেছে আমাকে, মোবাইল ছিল না, আমার ল্যান্ডলাইন নাম্বারে ফোন করেছে, ফোন করে বলছে আসবে। আমি বলছি আমাকে 4 টাকা, কিসের আবার ডায়লগের কথা হচ্ছে, ও কি ডায়লগ বলছে, ডায়লগ হবে না। তখন ভরতকল পাশে দাঁড়িয়ে বলছে যে কি হয়েছে, কেন না আমি তো ওখানে পাঠ করেছি, বলো আমাকে এরকম ভাবে যদি পাশে দাঁড় করিয়ে দেয়, শিবু আর অনন্য অভিনয় করছে, পাশে এরকম ভাবে করে দাঁড় করিয়ে দেয়, আমার খুব কষ্ট হয়েছে। বলছে পাঠ দিতে মতলব, তো ছাড় না। ভরতকল দাঁড়িয়ে বলছে, এই লোকগুলো সবাই জবাব পেয়ে গেছে, পাশে বসে জয় অভিনেতা করে স্বীকার করতে হয়েছে সবাই। আমি বললাম সবাইকেই, আমি একসাথেই ক্রিকেট খেলতে গেছি, একসাথেই সবাই মিলে গেছি গাড়িতে, বড়দার গাড়ি চালাচ্ছে, আমি বসে, এসব আছে ভালো আছে। গলদা তখন বলেছে অন্যভাবে কাটানোর জন্য, এই লাইট করার জন্য। আমি মনে কষ্ট পাচ্ছি, বলছি পার্টিতে মতলব না। জয়দা আমাকে একটা লাইনে বলতে দেয়, সেটাও একটা হঠাৎ করে আমাকে ফোন, আমি তখন খেলা করছি মোহনাতে, তখন আমি
খেলাতে করছি, রবি ওঝা খেলাতে নিয়েছে, সেটাও এই ঘটনায় পরে আসছে। তো আমাকে ফোন করার পর আমাকে বলছে যে এরকম আসতে হবে। তো আমি গেছি, যাওয়ার পর আমাকে বলছে যে এই পার্টটা করতে হবে রিপ্লেস পার্ট। রিপ্লেস পার্ট মানে এরকম একটু বয়স্ক করতে হবে, একটা হারামি লোক, হ্যাঁ মানে একদম মেয়েদের সাথে এই করে, বাড়ির একটা আত্মীয় কিন্তু অন্যরকম। তো জয়দা এরকম দেখলো, দেখে বললো যে আমাকে বললো কত টাকা নেবি? আমি বললাম যে আমি এই টাকা নেবো। তো এখন আমি এই টাকা নিচ্ছি, এই টাকা নেবো। হ্যাঁ, তার মানে আমায় যা দিত তাই না। তখন হচ্ছে এখন আমি এই টাকা নিচ্ছি, এই টাকা নেবো। বলছে না এইটা দেবো না। ঠিক আছে দাও। ডিরেক্ট রানী কাহিনী সিরিয়ালের নাম, ভরতলক্ষ্মীতে শুটিং, ইন্দ্রনীল দা প্রডিউসার, আমাদের মন্ত্রী যিনি, আর সে সময় প্রডিউসার ছিল প্রাইম মিউজিক। আর পাঠ করতে গেছি ফার্স্ট আজ থেকে এখানে। তো আমি দেখি জয়দা এরকম বেশ বাজারে ঘুরছে। জয়দা জানে যে আমি আমাকে ডায়লগ একটাও বলতে হয়নি, কিন্তু এখানে উপায় নেই, চ্যানেল দেখছে। এবার আমি একটা সিনে এরকম যাচ্ছে, এরকম করতে করতে একটা আপেল নিয়ে এরকম একটা কিছু করেছি, যাই হোক ইনস্ট্যান্টলি সেখানে ফ্রিজ হয়েছে। বলছে তখন জয়দা বলছে, জয়দা এখানটাতে আসবে, আজ থেকে এই চরিত্রে অভিনয় করছে জয় ভট্টাচার্য। চা খেলাম, বললাম এখানেই আমার জয়। জবাব জয়, এখানে জয়। সেই জয়দা আনোয়ার রোডে, তখন আমার সিআইডি চূড়ান্ত হিট, জয়ী। আমি জানি না ঈশ্বর বলবে, জয়ীর মানে আমি যেখানে আছি সেখানেও জয়ীর একজন রয়েছে যে আমাকে কল টাইম দিত। আজকে এখানে কল টাইম দিত সন্দীপ দা, ক্রিয়েটিভ জায়গা ছিল, সেও বলবে হিট কি হিট না। আমার অনেকদিন বাদে জয়দা হেঁটে যাচ্ছে, জয়দাকেও জয়দা কাজ করে, কাজ নেই, জয়দার পা হাত দিয়ে প্রণাম করলাম। জয়দা যাই হোক, তুমি লাইন বলতে দাওনি, সেটাই হয়তো আমার জেদ ছিল যে আমি প্রমাণ করবো, এবং তুমি আমার ডিরেক্টর হয়েছিলে রানী কাহিনীতে, এবং শেষ অবধি আমি তোমার সাথে অভিনয় করেছিলাম। সে না ওদের মুখে জড়িয়ে ধরেছি। আমার আর প্রাইজের কি দরকার? হ্যাঁ, আমার প্রাইজের তো কোনো দরকার নেই। রবি ওঝা জি আমার পেছন পেছন ঘুরেছিলেন, শুধু জানতেন না যে আমি অনুকের ভাই, যে ওটার প্রডিউসার। আমাকে ডেকেছিল রবি ওঝা অফিস থেকে, একটা ছবি নিয়ে গেছিলাম ভবানীপুরে, গেছিলাম। তো বিশ্ববিদ্যালয় ডিরেক্টর ছিল, বলে আমাকে পাঠ দেবে, বলে দেখ তোকে যদি একটা কিছু হয়। তখন ইটিভিতে একটা শো হচ্ছে, সাহেব আর সুদীপ একটা শো হচ্ছে। তো তাতে গেছে, তারপরে আমরাও গেছি। তারপর যে এটাই তোদের অডিশন মনে করেন রবি ওঝার কাছে, চান্স পেয়েছি রবি ওঝার প্রোডাকশন, দিনের পর দিন ঘুরে। তো এবার একটা সিন আছে, সিনটা হচ্ছে সাহেব গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, টুম্পা সেখানে বাঁচাতে চেষ্টা করবে, আমরা সেখানে অ্যাটাক করবো। এবার বস্তি বয়সের মতো হয়তো আমি একটু লম্বা চড়া ছিল বলে আমাকে বস্তি বয়সের লিডার করেছে। এবার সেখানে একটা জায়গায় ছিল শর্টে, ঘোষবাড়িতে সিঁড়ি দিয়ে উঠছে, আমি ওদেরকে তাড়া করতে করতে উঠছি, ঘোষবাড়ি মানে সিঁড়ি উঠতে। এবার একটা হচ্ছে তাড়া করতে করতে উঠছি, হ্যাঁ মানে একবার মনিটর হলো, দুবার মনিটর হলো, তিনবার মনিটর হলো, চারবার মনিটর হলো, পাঁচবারের বার মনিটর হয়ে ফাইনাল মনিটর হয়ে যাওয়ার পরে এবার টেক, যখন মানে আপনার কথা বলেছে শোনো ভাই, মানে একটা কোন লাইন ছিল সেখানে বলে আমি ফাইনালি নামতে এরকম হাতে করতে করতে বেরিয়ে চলে যাচ্ছে, আর কিছু ছিল। চলো করো করো করো, ফাইনাল মনিটর রবি দাঁড়িয়ে আছে, আচ্ছা মানে রবিজি এরকম ভাবে বলতেন, দাঁড়িয়ে ছুটে কথা বলতেন, কফি খেতেন। আমি উপরে উঠছি, উপরে ওঠার পরে বলছি, বলেছি, হ্যাঁ এরকম করে হেরিয়ে গেছি, ম্যাডাম খাবেন নাকি পোষা, এরকম একটা লাইন করে এরকম, তারপরে চলে গেছে বলে সাবধান বলে এরকম ভাবে নিচের সিঁড়ি দিয়ে নেমে চলে গেল। ভেরি গুড, চলো টেকে উত্তর দিলাম, পোষা খাবেন নাকি, হ্যাঁ বলে এরকম করে দিয়ে নামাজ সময় লেন্সের সামনে যে পরে বেরিয়ে চলে গেছে। उसको बुला, कौन है उसको बुला। আমি এসেছি সামনে, अच्छा सुन, इसमें मतलब बहुत अच्छा हुआ, मतलब जब मोहन ওঝা ছিল, রবি ওঝা ছিল, ছিলেন, ওরা আমাকে বললো এরকম করার পরে, তারপরে বম্বে থেকে সমস্ত ক্রু এসেছিল, করার পর আমাকে নিয়ে আলোচনা করছে, সিটি মেরেছে, সিটি इसका लॉजिक तो सर कोई लॉजिक नहीं है, मुझे लगा कि कैसा दिया
क्या लॉजिक दिया? माँ मैंने बोला कैसा दिया, देख देख कैसा दिया। सही है, ক্যারেক্টার सही পাবে। 8-10 দিনের চরিত্র ছিল, যে ছিল না। এরপরে ওই শটের মধ্যেই ওই দিনই রাত্রি 1:30টার সময় একটা লম্বা করে লোক ঢুকছে, তার পেছন পেছন রবীন সবাই ছিল, সায়ন্তন মুখার্জি, সবাই, এভরিওয়ান ওয়াজ দেয়ার। এটা সায়ন্তন মুখার্জি আমার সম্পর্কে বলতে পারবে এই যে কি করেছে আমার জন্য, হোয়াট হি হ্যাজ ডান ফর মি, ইয়ার ওয়াজ মাই। তো পেটের তরকারি দিয়ে ভাত খাচ্ছি, শুটিং এর মাঝখানে 1:30-2 বাজে, একটা কোর্ট সিন হয়েছে, কোর্ট সিনের মধ্যে এরকম ভাবে করেছে। তা আমি মানে এরকম করে চোখটা করেছি। তো বম্বে যে ডিওপি ছিল, ওখানকার যেটা ছিল খেলা, ওটা ছিল নানা রঙের দিনগুলো, আঙুল তুলে সেরকম করে বেশ সো হ্যাপি যে এরকম হয়েছে। তো তারপরে খাবার দিয়েছে, বস্তি বয়স খাবার আছে, খাবার খাচ্ছি। এটা কিন্তু ওই ঘোষবাড়ির কথা বলছি। তো একটা লম্বা করে লোক ঢুকেছে, তার পেছন পেছন সবাই ঢুকেছে। কি করছি আমি? দাদা মানে এখানে পাঠ করছি, পাঠ দিয়েছে। বলছে তো সবাই যে আপনি তো জানতে, মানে সবাই হিন্দিতে জিজ্ঞেস করছে, বাংলা জিজ্ঞেস করছে। তো বলছে আরে ও তো আমার ভাই হয়। বলছে আমার পিসি, আমার মানে রিলেটিভ হয়, আমার খুব ক্লোজ, আমার নিজের আত্মীয়, ব্লাড রিলেশন। সবাই চুপ হয়ে গেছে। আমি থালা ভাত খাচ্ছি, আমি বলছি না ঠিক আছে বলে আমি চলে যাচ্ছি। নাম হচ্ছে অরিন্দম চ্যাটার্জি। এখনো খেলা স্ক্রোল করলে বা আবার আসবো ফিরে স্ক্রোল করলে নিচে দেখা যায় অরিন্দম চ্যাটার্জি প্রডিউসার। হ্যাঁ, তো সেদিন সবাই, জগমোহনজি সবাই জিজ্ঞেস করছে তো পহলে क्यों नहीं बताया तू অরিন্দম का भाई है? আমি তখন উত্তর দিলাম যে पहले अगर बता देता तो मेरा कैलिबर आपको पता चलता। अभी तो आप पूछ रहे हैं ना हमको जी ये लॉजिक कैसे हुआ, कैसे दिया, क्या नहीं दिया। পরের দিন শুটিং লেকে, এই সরি গল্ফ সেন্টার পার্কে, ওখানে ঠিক সেম জিনিস, একটা ট্রলি পাতা হয়েছে, সেখানে এরকম আসছে, আর আমি গিয়ে হাতের মধ্যে বালাটাকে নিয়ে এরকম করে ঘুরিয়েছি, জাস্ট এরকম করেছি। করার পরে তো रवि पूरे सेंट्रल पार्क के पास में मुझे अरिंदम तेरा ब्रदर है, तो तुझे तो अच्छा से मैं यूज कर सकता था, तू पहले क्यों नहीं बताया? আমি স্যারকে বললাম যে স্যার আমি যদি আপনাকে বলতাম তাহলে আপনি আমাকে পার্ট দিতেন ঠিকই, কিন্তু আপনি অরিন্দম চ্যাটার্জির ভাই হিসেবে পার্টটা দিতেন বা অভিনয় করার সুযোগ দিতেন, জয় হিসেবে না। আপনি তো জয় ভট্টাচার্যকে চিনতেন না। আচ্ছা ঠিক আছে, उसको ব্রাদার দেবে। আপনি যে আমার সাথে কথা বলছেন, আমার জন্য যে ফ্রিজ পয়েন্ট রেখেছেন কোনো সিরিয়ালের ক্ষেত্রে বা কোনো কিছু জায়গায়, কোনো একটা সিনে, সেটা আপনি আমার কাজ দেখে দিয়েছেন, তারপরে না কথা বলছেন। বুঝছেন, এটা কপাল, হোয়াট এভার ইট ইজ। আমি এটাই বলছি যে আমি কিন্তু দেখো, সরীসৃপ আমাদের ঘরের ছবি, নীলিমায় নীল আমাদের ঘরের ছবি। আমি কিন্তু কোনোদিন কাউকে কোথাও কাউকে ইউটিলাইজ করিনি বা কোথাও কাউকে কিছু করিনি, কোনোদিন কাউকে কখনো বলিও নি। আমি সাধারণ মানুষের মধ্যে ঘুরেছি এবং আমি চেষ্টা করেছি এবং এখন আমি চেষ্টা করছি। আমার কিরকম লাগে, আমার মনে হয় আমার ইগোতে লাগে যে আমি প্রথমে একজন অভিনেতা, আমার ইগোতে লাগে প্রচন্ড। তারপরে যখন আমার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে একটা ফ্যামিলিতে একটা মিস অ্যাপ হয়, বাবা মা কেউ থাকেন না, একটা বড় অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টের পরে হঠাৎ একদিন ফোন, কি ব্যাপার না এরকম একটা ক্যারেক্টারের জন্য ডাকছি, বলে কোথায় তোকে ডাকছি, কোথায় ডাকছে, রবিজি খুঁজছেন তোকে। গেছি, তো আমি গিয়ে, আমি তখন মুখটা এখানে পুরো ফুলে গেছে, কালো দাগ হয়ে গেছে, মোটর বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো আমি গিয়ে ওই মেকআপ আর্টিস্টে, তখন আমি এক যে আছে না ওই সিরিয়ালগুলো হচ্ছে, তো আমি মেকআপ আর্টিস্ট শান্তিদা গিয়ে আমি শান্তিদা আমাকে একটুখানি এখানে মেকআপ করে দেবে। বলছি কেন? বলছি একটুখানি মেকআপ করে দাও না, আমি মেকআপটা নিয়ে যাবো আমার জায়গাতে। আগের দিন আমি ওই 3টে সাড়ে 3টের সময় গেছি, মেকআপ করে গিয়ে আমি আবার ইন্দ্রপুরি স্টুডিওতে ঢুকেছি। হ্যাঁ না, এসব নেই জায়গা বলছি, সব করছি কেন? বলছি না এই মেকআপ ফেকআপ লাগবে না, তুই অন্য। এইখানে আমাকে একটা মানুষ ধরলো, সিরিয়ালের নাম খেলা সিরিয়াল, রাত্রি 9টায় আসতো, টিটোদা ছিলেন, সবাই। আমার এন্ট্রি পয়েন্ট হচ্ছে
ক্যামেরাতে বসে সায়ন্তন মুখার্জি ফ্লোর ডিরেক্টর। আমার এন্ট্রি পয়েন্ট হচ্ছে একটা স্যান্ডো গেঞ্জি পরে, ক্যারেক্টারের নাম অভিক, সেই জেনারেশনের সবার মাথায় আছে। সাহেব আর আমি মানে কন্টিনিউয়াসলি মানে এই ট্র্যাকটা করতাম। সায়ন্তন মুখার্জি বলেছে ইসকো আলাগ সে করনা হ্যায়। সায়ন্তন মুখার্জি বসে থাকতো কফি নিয়ে, আমার এখানে শোল্ডার ডিস বলছে করনা হ্যায়। সেই নিয়ে জিন্সের প্যান্ট স্যান্ডো গেঞ্জি পরে পুশ আপ মারছি মানে সিনটা দেখছে আদি বাইসে, তারপরে তো উঠে তারপরে হ্যালো বলে সাহেব চট্টোপাধ্যায় এরকম ভাবে গড়াতে হাত রাখছে, আমি মুখটা ঘোরা, হ্যালো গুড মর্নিং, মুখটা ঘোরাচ্ছি। জি বাংলা প্রথম আমার কেসের উপরে এপিসোড ক্লোজ করবে। ঠিক তার কয়েকদিনের মধ্যে মোহনা শুরু হলো। 50 এপিসোড পরে, যাই হোক, যিনি করছিলেন তার কাজের পছন্দ হয়, চ্যানেলের সাথে প্রায় বলবো যে না ও তো ওখানে একটা করছে, এখানে নেগেটিভ কি করে হবে। তাই রবি স্যার বলেছিলেন যে ও কাকে দেখাবে। তখন গৌতম একটা ক্যারেক্টার আমাদের রূপসা ছিল। আমি 50 এপিসোডে ঢুকলাম। আমার আজকে যেটা মনে আছে, শুটিং এর পর রাত্রি 1:30টার সময় সুবোধ মল্লিক, এই রাজা সুবোধ মল্লিক রোড, যেটা গভীরাতে, যেখানে একটা রবি স্যারের যেখানে ফ্ল্যাট ছিল, তার আগে বাইরে দাঁড়িয়ে আমার জমিয়ে ধরে বলছে, মানে প্রথম আমার এন্ট্রি পয়েন্টের পরে, শুটিং এর পর শুটিং এর পরে জমিয়ে ধরে আমাকে বলছে যে মেরা মান বাড়বে, চ্যানেলের সাথে লড়াই করেছে, গালে ছুটে মারিয়েছে। প্রাইজ ফর দ্য প্রাইজ না, এটা আমার জীবনের প্রাইজ। আমি যখন কিচ্ছু করতে পারছি, ঘুরে বেড়াচ্ছি, তখন আমার মনে ছিল ফিল্ম অ্যাক্টিং এর একটু কোর্স দেওয়া দরকার, অভিনয় কাউকে শেখাতে পারে না, টেকনিক্যাল ক্যামেরা নিয়ে। তখন আমি অরিন্দম গাঙ্গুলি খিয়ালি দস্তিদারের একটা ওয়ার্কশপ আমি এরকম কাগজে দেখছিলাম, কথা মানে তা আমি ওনাদের কাছে গেছিলাম যে আমি একটু ক্যামেরাটা বুঝবো। এরকম খুব মানে রেগুলার ছিলাম, বা রেগুলার আমি ওয়ার্কশপ করেছি এরকমও নয়। আমি গেছি, চাকরিগুলো লাগিয়েছিলাম, নিজের মতো গেছি, নিজের মতো এসেছি, চলে গেছি। হঠাৎ একদিন ফোন বলে, একটু আয়, তোর সাথে দরকার আছে। আমি গেছি, যাওয়ার পরে বলছি যে রাত্রিবেলায় ডেকে বলছি যে তুই একটা সিরিয়াল লঞ্চ হচ্ছে, তুই তাতে মেন ক্যারেক্টার। মানে বলছে আকাশে। কি ক্যারেক্টার? বাবা লোকনাথ, আজ থেকে তুই নিরামিষ খাবি। মানে ঠিক আছে। বলছি কিরকম? বলছে তুই চোখটা বন্ধ করতো। বলছে আমি চোখটা বন্ধ করি, খেয়ালি নেই, দিদি বলছে চোখটা বন্ধ কর। চোখটা বন্ধ করার পরে এই যে নিচেটা বলছে, আমি সেই ছবিটা জানি না আমি কোথায় পাবো, কার কাছে আছে। আকাশ বাংলাতে পরম পিতা লোকনাথ, আমি লোকনাথ করেছিলাম, পরম পিতা লোকনাথ, এবং প্রতিদিন মানে ফল খেতাম, না খেয়ে থাকতাম। আমি লোকনাথ, আর বেনি মাধব ছিল হচ্ছে দেবরাজ। আকাশের দ্যাট ওয়াজ আ হিট শো, সুপার হিট শো। পরম পিতা লোকনাথ আমি লোকনাথ করেছিলাম। কিন্তু কি করেছি সেটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে আমি মানে আমার যারা মানে আছে, যে তুমি শত আঘাত পাও, শত অপমানিত হও, তোমার লক্ষ্য যদি স্থির থাকে, তুমি অবহেলার শিকার হবে, প্রতি মুহূর্তে অবহেলার শিকার হবে। কিন্তু আজকে যদি সুশান্তদা আমাকে জয়ীতে লড়াই করে, চ্যানেলের সাথে লড়াই করে, আমার মনে আছে আমি বম্বেতে ছিলাম, তখন ফিরে এসেছি, সবাই দেখেছে, সেদিনকেই চলে এসেছি। আমার লুক সেট হচ্ছে, সন্দীপদাও ছিল, তুমিও ছিলে, লুক সেট হচ্ছে, না কিছু হচ্ছে, চ্যানেল বলেছে হবে না, আমি ফেরত চলে যাচ্ছি। হঠাৎ করে ফোন সুশান্তদা, রাত্রি তখন 10:30 বাজে, ট্রাম ডিপোর সামনে। আমি বললাম আমি চলে যাই সুশান্তদা, আমি দেখি ওখানে যদি কিছু করতে পারি, নাহলে ভাববো বম্বের আর্টিস্ট, জুনিয়র আর্টিস্টই থাকবো, দরকার নেই। বলছে যে এটা তুই করবি, আমি বুঝে নেবো। প্রথম শট যখন আমার হচ্ছে পাটুলিতে, তখন সবাই, আজকে লোকটা নেই, পার্থসারথীদের বা যারা ছিল, দিব্য মানে যে আর কি, এরা সবাই কেউ নেই যে রিভু ক্যারেক্টার করতো, বা যেসব বন্ধুদের পেয়েছিলাম, যেসব মানুষদের পেয়েছিলাম জয়ীর শোতে, পুরো ইউনিট, আমি সবার কাছে কৃতজ্ঞ, তাদের কাছে কৃতজ্ঞ। আমার তো এটা পাওনা ছিল না, তো অনেক বেশি পেয়ে গেছে জীবনে। হঠাৎ করে একটা শো, সেই শোটাতে হঠাৎ করে একটা ক্যারেক্টার, সাগর দত্ত, হঠাৎ করে সেটা
মেয়ে হয়ে যায়। এটা যদি সত্যি টেকনিশিয়ানরা না থাকতো, এটা যদি সত্যি কেউ আমায় কল টাইম না দিত, এটা যদি সত্যি যে লিখছে সে না ভাবতো, যে ডিরেক্টর সে না ভাবতো, তাহলে আমি তো করতে পারতাম। তো আমার জীবনে প্রত্যেকটা মানুষ, মানে ধরো রুদ্রপ্রসাদ সেনগুপ্ত আমার থিয়েটারের জীবনে, বিদ্যুৎ নাগ, নির্মল ঘোষ থেকে শুরু করে এইসব মানুষগুলো যাদের সাথে আমি কাজ করেছি, হ্যাঁ, উইলিয়াম ফেডরিক প্যারিস ফ্রান্স থেকে এসেছিলেন, মার্শাল ছিলেন, এদের সাথে বডি ল্যাঙ্গুয়েজের কাজ করেছি। যে বললাম সিআইডি দিয়ে লাফাতাম, সেটা শেখা আমার মার্শাল শুরু উইলিয়াম ফেডরিকের কাছ থেকে, কীভাবে একটা লাফাতে হয়, গৌতম হালদারদের কাছ থেকে, যে কীভাবে ফ্লাই করতে হয় নিজেকে সাহস দিয়ে, বডি ল্যাঙ্গুয়েজ কীভাবে তৈরি করতে হয়। আমি তো আসতাম সেই অনেক দূর, বাগজোলার খালের কাছ থেকে, এই সেখানে রাখলাম। কোনো এরকম কোনো জায়গা ছিল আজকের ডেট অব্দিও কিছু মানুষ বলে যে ঠিক আছে, ম্যাক্সিমাম মানুষ অবহেলা করে, কিন্তু আমি অবহেলাটাকে ম্যাক্সিমাম ধরো 80% লোক অবহেলা করে ইন্ডাস্ট্রি, 20% লোক তো আমাকে ভালোবাসে। 20% লোকের মধ্যে তো তোমরাও আজকে কথা শুনছো আমার। 20% লোকের ভালোবাসাটা আমার জীবনে অনেক। আরে 20% ভালোবাসাটা তো পৃথিবীতে রক্তপাতই হয় না, 80%-এর দরকার হয়। তো এটা ইম্পর্টেন্ট জিনিস যে আমি যে জুনিয়র আর্টিস্ট ছিলাম এবং হাল ছাড়িনি, আমি কিভাবে মানুষকে কাজের জন্য ক্ষেত্রে জবাব দিয়েছি, কিভাবে আমি একটা লোকের দামি অভিনয় করেছি মিঠুদার, সেই মিঠুদার সাথে আমি বাবু মশাই করেছি, আশুতোষ রানা, মিঠুদা, শিলাজি, আমাকে নিয়ে পুরো ঘটনা ছিল, রচনা ব্যানার্জি দাদা হয়েছিল, আমার 3টে সিন ছিল, কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল। মিলন ভৌমিকে ছবির মিলন ভৌমিক আমায় বলছিল যে তোকে প্রথমটাই মডার সিন করতে হচ্ছে, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু তারপরে ও ছবিটা দেখলাম, তখন দেখলাম যে পুরো ঘটনাটা আমাকে নিয়ে, এবং আমি তাতে ডায়ালগ বলেছি, এবং সেখানে ঘর ঘর আওয়াজ হতো, ডিজিটাল নয় যে তুমি করতে পারবে, লস্ট অফ দি কাল হতো, মানে ওটা খুব ইম্পর্টেন্ট। তো সেখানেও আশুতোষ রানা ছিল, আমি ছিলাম, সেখানেও মিঠুদা ছিল, সেই মিঠুদাকে সেখানে গল্প করছি, মিঠুদা আসছে আর মিঠুদার ডাক দিয়েছে। তো এই যে মানুষগুলোকে শুরু করা, এবং মানুষগুলো এই জার্নিতে মানুষগুলো আমার বন্ধু হওয়া, কিছু মানুষ আমাকে কিছু দেয়নি, কে বলেছে কিছু দেয়, অর্থ দিয়েছে, আমাকে এতগুলো মানুষ চিনেছে। সিআইডি এই যে বালা, এই বালাটা বাচ্চাটা পাওয়ার জন্য বাড়িপুরের যে জায়গায় শুটিং করতাম সেখানে দাঁড়িয়ে থাকতাম, রণজয়ের বালাটা পড়ে। তো এটা তো আমাকে ইন্ডাস্ট্রি দিয়েছে, আমাকে বাবু হালদার দিয়েছে, আমাকে বাকি যারা প্রোডাকশন কন্ট্রোলার আছে তারা দিয়েছে। আমি তো এই মানুষগুলোকে বলতে পারবো না। আমি ইন্ডাস্ট্রিতে প্রথম যে বলতে পেরেছি যে একজন পুরুষ যদি লাল গোলাপকে ভালোবাসে, সে হলুদ গোলাপকে ভালোবাসে। টাইমস অফ ইন্ডিয়া নটি বাইট নাইস বলে গলা ভাসত, তাতে যে একজন পুরুষ মানুষ যদি একজন হলুদ গোলাপকে ভালোবাসতে পারে, তাহলে একটা লাল গোলাপকে অ্যাট এ টাইম কেন ভালোবাসতে পারে। আমি প্রথম বলেছি আমার জীবনের প্রথম চুম্বু অটো রিক্সাতে, যে আমাকে একজন আমার থেকে সিনিয়র একজন শিখিয়েছিল কিভাবে চুম্বু করতে হয়, মানে একজন মহিলা অবশ্যই। তো আমার তাতে কিছু যায়, বাইরে প্রবল বৃষ্টি পড়ছিল আর ঢাকা ছিল, অটোটাই তখন রোম্যান্টিসিজমের চূড়ান্ত জায়গা ছিল, তো তাতে কিছু যায় আসে না। তো এটা তো দেখো ভাই, জীবনে তোমার কি বন্ধুত্ব শেষ হয় না, অনুভূতিরও শেষ হয় না, ভালোবাসারও শেষ হয় না, এটা অফুরা। কেউ যদি বলে যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তাহলে তার নিজের উপরে কনফিডেন্স নেই, সে নিজেকে ভালোবাসে না। যে নিজেকে ভালোবাসবে সে নিজেকে সব থেকে বেশি ভালোবাসবে, তোমাকে ছাড়া বাঁচবো না বলে হয় না। আমি আমার কাজ ছাড়া বাঁচবো না, সেটা ইম্পর্টেন্ট হতে পারে। হ্যাঁ, আমি আমার এখন কাজ, ধরো আমি কোনো না কোনোভাবে কাজ করছি, জুবিন গার্গ বলে একজন শিল্পী, সে আমার লিপে গান গেয়েছে আসামে, যে গানটা সুপারহিট হয়েছে, ছবিটাও সুপারহিট ছিল, ওটাই আসামের প্রথম ছবি ছিল, স্বয়ংবর চম্পা, প্রথম ছবি এবং প্রথমটাই হিট। তো আমি এখান থেকে আমার কাছে আমার তো এগুলো তো পাওনা, আমার তো এটা পাওনা, এতটা পাওনা নয়। তো আমাদের একটা বিশ্বাসের জায়গা আমরা হারিয়ে ফেলি, যে আমরা যখন স্ট্রাগল করি, মানে প্রত্যেকটা মানুষই তো স্ট্রাগল করার সময় প্রচুর বিতাড়িত হয়, প্রচুরভাবে অপমানিত হয়। তুমি একটু আগে যে গল্পগুলো বললে যে তোমার লাইফে অনেক রকম ভাবে বিতাড়িত হয়েছো, তো তারপরেও সেই মানুষটিকে তো লেগে থাকতে হবে। তো সেই বিশ্বাসটাও পাবে কোত্থেকে যে আমি লেগে থাকলে আমার সাকসেস পাবো। দেখো, প্রথম কথা আমি তোমার একটা কথা বলি, লেগে থাকলে সাকসেস পাবে, এটা তো একটা কথা,
তুমি একটা পেরেক মারতে 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 বেঁকে যাবে, একদিন না ফুটো হবে, সেটা অন্য কথা। কিন্তু তুমি অভিনেতা কিনা সেটা তোমাকে জানতে হবে। তো তুমি ঘুম থেকে উঠে হঠাৎ করে একটা কাগজের বিজ্ঞাপন থেকে চলে গেলে আমি অভিনেতা, তুমি টেকনিক শেখাতে পারবো, তোমার কিন্তু অভিনয়টা তোমার মধ্যে ইনহেরিট করতে হবে। একজন গায়ক সে হারমোনিয়ামে সারে গামা করে প্র্যাকটিস করতে পারে, কিন্তু সে লতা মঙ্গেশকর হতে পারবে না, অরিজিৎ সিং হতে পারবে না। ওটা ইনহেরিট করতে হয়, অভিনয়টাও ইনহেরিট করতে হবে, তাকে বিশ্বাস করতে হবে। সে আজকে সে ফিল্মের সুযোগ পাচ্ছে না, যদি সে জায়গা থাকে সে থিয়েটার করবে, সে অডিও অ্যাক্টিং করবে, সে ডাবিং করবে। আজ পর্যন্ত তুমি একটা কথা বলো, আমি তো এতগুলো শো করেছি, আমার কাছে আমি এখন কাজ দিই আমার, কিন্তু আমি দুদিন আগেও তো কাজ করেছি বলেই তো তুমি আমার পডকাস্টে ডেকে তোমার সাথে কথা বলার জন্য তুমি ডেকেছো, আমার যদি রসদারে বলেই ডেকেছো, আমার এতগুলো ঝুলিতে আছে বলেই না আমি কাজগুলো করেছি। এবং কাজের লম্বা পরিস্থিতি প্রথমেই তো আমি হারিয়ে যেতে পারতাম, যেখানে আমি ব্যাক টু ক্যামেরা পাঠ করেছি, ডামি হয়েছি, ডাবিং করেছি বাঙালি বাবুতে, বাবু মশাইতে মরার রোল করেছি, 2-3টে সিন করেছি। তো সেই লোকটাই তো আমাকে আবার মিলনদাই তো আমাকে আবার মনির অর্জুন 2তে হিরো বানিয়েছে, মানে সেকেন্ডারি। আমাকে তো সন্দীপ চৌধুরী, মানে যে আর কি আমাকে বুকের মধ্যে আগলে রেখেছিল, রঞ্জন চৌধুরী ছিল, প্রচন্ড ভালোবাসতো। সে তো আমাকে এক যে আছে কন্যাতে আকাশ বাংলা থেকে সুচেতা দিয়ে করে, সেখানে তার সাথে আমার জার্নি শুরু হয়তো ভিলেন নেগেটিভ ক্যারেক্টার করেছি। অগ্নিশিলাতে সেকেন্ড হিরো করেছি, যেটা সানি। তো এই কাজটা তো আমি তো ছিলাম জুনিয়র আর্টিস্ট, ব্যাক টু ক্যামেরা। তো জার্নিটা আমার যদি কিছু না থাকতো, লোকে তো নিত না, আমি স্পার্কও দেখাতে পারতাম না। এই বিশ্বাসটা মানুষের মধ্যে নেই বলেই সে চাকরি করতে চলে যায়, সে হারিয়ে যায়, সে শেষ হয়ে যায়। একটি মেয়ে, তুমি যে বলো না যে অনেকে বলে, অনেক মেয়েরা অভিযোগ করে অমুক করছে, অমুক দাদা অমুক করছে, অমুক করছে, কথা বলবো যে স্পার্ক আছে না, তাকে কেউ ছুতে পারবে না। যে বেড়াতে যাওয়া সে বেড়াতে চলে যাবে, কিন্তু যে স্পার্ক আছে সে ঠেটে বসে থাকবে যে পাঠটা করবে। তা আমার কথা হচ্ছে, যে হঠাৎ করে আসছে না, তার সত্যিকারের কোনো স্ট্রাগল নেই, তার ঘুম থেকে উঠে হঠাৎ মনে হয়েছে যে আমি এখানে পাঠ করতে আসবো, হাঁটতে হাঁটতে চলে এলাম। তার জন্য এই জায়গাটা তৈরি হয়েছে। আমি তোমাকে একটা কথা বলি, হ্যাঁ, ঘষতে হবে না কেন, স স স স স স স স স হবে, হচ্ছে। এমনও আছে যে একটা মেগাতে কাজ করেছে, সে মুখটাই শুধু চেনা হয়েছে, তাকে একটা সোলো সিন দাও, সে শেষ হয়ে চলে যাবে। আমি চ্যালেঞ্জ করছি। এমন হয়েছে যে 2টো সিরিয়াল করেছে, তারপরে বাবার ক্যারেক্টার করছে, মায়ের ক্যারেক্টার করছে। এরকম আমার চোখের সামনে অগ্নিশিখাতে যে মেয়েটি আরাত্রিকা, অসম্ভব ট্যালেন্টেড, ব্রিলিয়েন্ট, আর আগে কেউ আটকাতে পেরেছে? সে তো তার পর কাজ করছে। তো আমি তো দেখেছি, আমি তো বলছি তোমাকে, যার মনে জোর থাকবে, যে বলবে অবহেলা হয়েছে, আরে অবহেলা হলে তোমাকে জোর দেবে তো ভাই, লড়ে নেবো, পাঠে আমি করে দেখাচ্ছি। আরে স্পার্ক না, ক্যামেরার পেছনে যে বসে থাকে সে দেখে নেয়। তুমি 4টে ডায়লগ বললে, সারাক্ষণ তুমি সেজে থাকলে বা তুমি ফাটবাজি করে বেড়ালে, তারপরে তোমাকে ডায়লগ বলতে বললো, তুমি সে বললে সরি ভুলে গেছি আগা বলুন, তারপর আবার তুমি পড়াশোনা ঘুরে বেড়াচ্ছ, এই যে পাঠ করে এলাম। অতএব এটা বলো না যে আমার অনেক কিছু ছিল কিন্তু কিচ্ছু হলো না। যার কিচ্ছু হলো না বুঝবে তার কিচ্ছু ছিল না। সোজা কথা শুনে না। দাদা, তোমার জীবনের মোস্ট ইম্পর্টেন্ট পার্সন কি? আমার জীবনের মোস্ট ইম্পর্টেন্ট পার্সন আমি। তার কারণ হচ্ছে, আমি নিজে যদি ভালো না থাকি, তাহলে আমার কাছের মানুষগুলোকে ভালো রাখবো কি করে? সেই জন্য আমি মোস্ট ইম্পর্টেন্ট আমার নিজের কাছে। আমার নিজেকে তো জল দিয়ে বড় করতে হবে, কারণ আমার ফলগুলো লোকে খাবে কি করে? আর একটা কথা হচ্ছে যে প্রতিভা, হার্ডওয়ার্ক, এটা যদি হয় তাহলে ইজিকাল টু দেবেশ রায় চৌধুরী। কিন্তু তার কাজ কোথায়? আমি তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে যোগাযোগ, কমিউনিকেশন স্কিল, লোকজনের সাথে রিলেশনশিপ, এটা মনে হয় অনেকটা ম্যাটার করে, যেটাতে আমি ল্যাক করি। এটা কখনো তুমি ফিল করেছো? না, ফিল করেছি মানে আমি তো যোগাযোগ করি, আমি তো কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করি না, কিন্তু যোগাযোগের যদি আরো কোনো পন্থা থাকে আমার জানা নেই। কিন্তু কমিউনিকেশন আজকের চ্যাপ্টারে
বম্বেতেও সব জায়গাতেই কমিউনিকেশনটা একটা লিয়াজো বা তোমার, আমার মনে হয় যে আমি সাজেস্ট করবো বা আমি নিজে যেটা ট্রাই করছি যে একজন পাবলিক রিলেশন ম্যানেজার রাখা উচিত প্রত্যেকটা আর্টিস্টের। মানে এটা খুব ইম্পর্টেন্ট। মানে যেভাবে একটা কমন হিসেবে, তো আমিও ভাবছি যে আমি আমার নতুন ভাবে আমি যে শুরু করছি বা নতুন ভাবে শুরু করছি না, মানে আমি বলছি আমার মনে হচ্ছে যে আমি এমন একজন পাবলিক রিলেশনের কোনো মানুষকে রাখবো এই কমিউনিকেশন, কারণ কমিউনিকেশন স্কিল ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। মানে তোমার এই সবকিছু মানুষ তো আস্তে আস্তে চ্যানেলে নতুন লোক জয়েন করে, আগে কি কি কাজ করলো মানুষ ভুলে যায়, তখন এই যে কমিউনিকেশনটা, এটার জন্য একটা কমিউনিকেশন স্কিলটা খুব ইম্পর্টেন্ট। আমি এটা একজন সাধারণ মানুষ হিসেবে বলছি, অভিনেতা তো আমার একটা অভিনেতা হলাম কি, এটা অভিনেতা, হ্যাঁ, তার মানে যাহা সত্য নয় অভিনয়, যাহা সত্য নয় সেটাকে আমি রেসিপ্রোকেট করি, সেটা অভিনয়, এবং সেটাকে যে বহন করে সে অভিনেতা, যাহা সত্য নয়। অ্যাক্টর, অভিনেতা ইংরেজি অ্যাক্টর, অ্যাক্টর হচ্ছে অ্যাকশন, কনসেন্ট্রেশন, টাইমিং, অবজারভেশন, ব্রিদিং, এই 5টা ওয়ার্ড দিয়ে অ্যাক্টর হচ্ছে। তো তার মানে এটাকে তৈরি করা হয়। কিন্তু বেসিক মানুষ হিসেবে, সাধারণ মানুষ হিসেবে আমার কথা মানুষ শুনবে না কেন? আমি যদি মানুষকে, মানুষের সচেতনতার কথা বলি, যে কোনো জায়গা থেকে রেসিপ্রোকেট করি, সেটা মানুষ শুনবে। হ্যাঁ, এবার তুমি বলতে পারো আরে এই ছেলে হঠাৎ করে দেখতে দেখতে কেউ বলতে পারো আরে একে তো চিনি, আচ্ছা এখানে একটা অ্যাটেনশন তৈরি হবে। এটা তুমি বলতে পারো এটা একটা ট্যাগ, যে একে আমি কোথাও দেখেছি, তাহলে এ কি বলছে, তাহলে সেটা শুনি। তার মানে আমার দায়িত্বটা, সাধারণ মানুষ যেটা বলবে আমার দায়িত্বটা অনেক বেশি বেড়ে গেল। কিন্তু আমি কি সাধারণ মানুষ নই? আমি সাধারণ মানুষ বলেই তো আমি অভিনয় করছি, আমার মধ্যে সেই ভাবনা চিন্তাগুলো রয়েছে। সাধারণ মানুষ আর একজন অভিনেতার মধ্যে তফাৎ কোথায়? কিছু নেই। কমন পিপল অ্যাক্টর তো হয় না। আমার তো প্রফেশন, আমি অভিনেতা, এবং আমি কি করি, যাহা সত্য নয় সেটাকে বহন করি। অভিনয় মানে হচ্ছে যাহা সত্য নয়। কিন্তু আমি এখানে সাধারণ মানুষ হিসেবে আজকে চেয়ারে বসে আমার নিজের জীবনের অভিজ্ঞতা বললাম। আমার অভিজ্ঞতাটা শুধু অভিনয়ের ক্ষেত্রে নয়, এই যে অভিনেতা হয়েছে বলে না, আমার এটা কিন্তু একজন ব্যবসায়ের ক্ষেত্র হবে, একজন ম্যাথামেটিক্স নিয়ে যে পড়াশোনা করছে তার ক্ষেত্র হবে, একজন সায়েন্টিস্টের ক্ষেত্র হবে, যে কোনো মানুষের ক্ষেত্রে হবে, যে এই যে জার্নিটা এটা কনস্ট্যান্ট রাখতে হবে, তবেই রিচ করতে পারবে কোথাও না কোথাও। জার্নি তো আর অভিনেতা বা না, শিল্পী তার পার্সপেক্টিভ, না, জার্নি সবার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে। তুমি অভিনয়ের পাশাপাশি দেখেছি রবি ঠাকুরের কবিতা পাঠ করছো, তোমার সুকান্ত ভট্টাচার্যের কবিতা দিয়ে দেশলাই পাখি, অনেকেরই কবিতা পাঠ করেছো। হ্যাঁ, নিজে লিখি যেটা বলছিল, এবং নিজেও লেখো। তো তোমার সব লেখা কি তোমার প্রিয়? না, আমার সব লেখা প্রিয় না, আমি তো আমার নিজের প্রিয়, তাহলে আমার লেখা তো সবসময় আমার প্রিয় হবে। এবং সেটা ওই মানে একাকিত্ব না হলে তুমি অনুভূতি আসবে না, অনুভূতি না আসলে তোমার কাছে লেখা আসবে না, লেখার যে জায়গাটা আসবে না, এবং তোমাকে লেখা পড়তে হবে, লেখা জানতে হবে। সবাই ঘুমে জল পালাই, আদর করছে ভোরের আলো, বাতাস চাদর গায়ে মেখে তাই। জল পালাই, খামচে ধরে হাতের মুঠো, নখ বসিয়ে পিঠের উপর, কানের কাছে ফিস ফিসে তুই, বুকের ভিতর শ্বাসের উথাল, হঠাৎ কেমন শিরশিরে সব, ঠোঁটের উপর ঘামের রেখা। মানুষ পাখি জাগার আগেই চুপি চুপি তুই আমাতে, কামধেনুর রথে চেপে চল পালাই।